প্রেত বাধা বেসিক্যালি হচ্ছে রিলেটেড টু দ্য মুন। পিণ্ডদান না করা হয়ে থাকলে প্রবলেমটা বেশিরভাগ দেখা যায়। গভর্নমেন্ট স্ক্যাম কোনো ধরনের সামনে এলো, এটা এই বছরে হওয়া পসিবল। শিব ঠাকুর শ্মশানে থাকলেও মা পার্বতীর সঙ্গে তো তার সম্পর্ক ভালোই। সবসময় যে অশরীরী মানেই যে খারাপ কিছু এন্টিটি হবে তার কোনো মানে নেই। তার মানে তুমি বলছো যে একটা স্পিরিট প্রজন্মের পর প্রজন্ম থেকে যেতে পারে? বিকজ ভূত প্রেত ইত্যাদি যে মানে আমরা এন্টিটি রিলেটেড কথা বলছি, অ্যাস্ট্রোলজিক্যালি এটাকে রাহুকেই দেখা হয়। জানি না কেন হঠাৎ করে আমার মনে হলো যে এই মিররটা আমায় খুব আনইজি ফিল করাচ্ছে। পিতৃদোষের সাথে সাথে প্রেত বাধার কানেকশনটা কো রিলেটেড। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন অ্যাস্ট্রোলজার সুজন্য। এই পডকাস্টে আমরা অ্যাস্ট্রোলজির এমন এমন বিষয় নিয়ে আলোচনা করেছি যা একেবারে নতুন। এমন এমন রেমেডি নিয়ে কথা বলেছি যা জানলে অবাক হয়ে যাবেন, তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকতে হবে। সুজন্য, সঙ্গে সঙ্গীতায় তোমাকে স্বাগত। কেমন আছো বলো? খুব ভালো লাগছে এখানে এসে। তোমার পুরো এন্টায়ার টিম এবং সেট আপ ইজ ভেরি প্রফেশনাল, এবং অনেক শুভেচ্ছা রইল তোমার জন্য আগামী দিনের জন্য। থ্যাংক ইউ সো মাচ। লাইফে কি চলছে? নতুন নতুন অভিজ্ঞতা হয়েছে শুনলাম। হ্যাঁ, তার কারণ মানে এত ক্লায়েন্টস দেখতে দেখতে তো এক্সপিরিয়েন্স হওয়াটা স্বাভাবিক। তো রিসেন্ট একটা ঘটনা শেয়ার করছি তোমাকে। সেটা হচ্ছে আমার এক ক্লায়েন্ট, উনি আগে বিদেশে থাকতেন, তো নিউজিল্যান্ডে থাকতেন উনি, অকল্যান্ডে। তো ওখানে থেকেছেন, তারপর ইংল্যান্ডে থেকেছেন, এখন ইন্ডিয়ায় কোনোভাবে রয়েছেন। তো উনি মনে করছেন যে ওনার পুরো লাইফটা ইজ কার্সড সামহাউ। তো আমি ওনার চার্ট দেখি, ওনাকে প্রেডিকশনস করি ইত্যাদি। তো তারপরে উনি ওনার এখন বর্তমানে যিনি গার্লফ্রেন্ড, ওনাকে সাউথ ইন্ডিয়া থেকে নিয়ে আসেন আমাকে দেখানোর জন্য। হয়েছে এটা যে ওই পার্টিকুলার ব্যক্তির একটা চোখ মানে আলাদা করে আর্টিফিশিয়ালি বসানো আর কি। সো আমি প্রথম দিন দেখছি যে চোখটা বন্ধ যখন উনি এসছেন। তো আমি চার্ট রিড করলাম ইত্যাদি, নানান কথা হয়েছে। তো আমি বললাম যে চার্টে কোনো ধরনের কোনো কার্স রয়েছে, যেটা অ্যানসিস্টেরিয়াল পিতৃ দোষ যেটাকে আমরা বলে থাকি। তো উনি তখন সেটা বলেন যে হ্যাঁ, আমাদের এরকম একটা পার্টিকুলার কার্সের কারণ বশত রয়েছে। তো আমি বললাম যে কি যদি একটু আমাকে খুলে বলেন। তো হয়েছে এরকম ঘটনাটা ওনার সাথে যে ওনার অ্যানসিস্টার যারা রয়েছেন, তারা পূর্বপুরুষরা যারা রয়েছেন, তারা বেসিক্যালি কনভার্ট করেছেন খ্রিশ্চানিটিতে। আচ্ছা। এবং ওনাদের যে গোত্র ছিল, মায়া গোত্র ছিল সে সময়। তো ওনার কোনোভাবে কোনো অ্যানসিস্টেরিয়াল মানে পূর্বপুরুষের মধ্যে কেউ একজন কোনো এক সর্প হত্যা করেছিল। তো এবার সেই হত্যাটা করার পরে মানে যখন মেরেছিল কিছু দিয়ে সাপটিকে, তখন কি হয়েছিল, এক সাপের যে বাঁ চোখটা, সেই জায়গাটা কোনোভাবে মানে প্রথমে আঘাত প্রাপ্ত হয়েছিল। তো তারপর থেকে ওখানে যারা আশেপাশে কিছু ব্রাহ্মণ ছিল বা ইত্যাদি, তারা তখন বলেছিল যে এটা তোমাদের পুরো অভিশাপ মানে লেগে যাবে, তো তোমাদেরও দেখবে ফ্যামিলিতে বাঁ চোখের দিক থেকে কোনো প্রবলেম আসবে সবার। তো এরকম একটা মানে ওনারা অভিশাপ পেয়েছিল। তো ফ্যামিলি নিয়ে যে সবারই কোনো না কোনোভাবে বাঁ চোখে প্রবলেম হয়ে যায়, এটা এখনও চলছে। তো এটা কি করে কাটানো যায় বা ইত্যাদি এই সমস্ত নিয়ে তারা আবার আমার সাথে মানে ডিসকাস করছিলেন, কনসাল্ট করছিলেন ইত্যাদি। তো এটা খুবই মানে এখন অবধি আমার লাইফে এই রকম কার্স বা ইত্যাদি সম্পর্কে আমিও প্রথম জানলাম। বাট স্টিল মানে আমি যেভাবে চার্ট রিড করে থাকি তাতে সেটা ধরা পড়েছে এবং ইত্যাদি, এইভাবেই আমরা এগিয়েছি আর কি। সো ইটস সামথিং নিউ ফর মি, নতুন কিছু আমি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এগুলো আমরা অনেক সিনেমায় দেখেছি, গল্পে শুনেছি, কিন্তু রিয়েল লাইফে তো খুব একটা দেখা যায় না, বিশেষ করে এখন। মানে এগুলো আগেকার দিনে খুব শোনা যেত, এখন মানে এটা কিন্তু খুব নতুন একটা ব্যাপার। একদমই তাই। তো কিছু করতে পারলে ওটা মানে কিছু করা গেল? হ্যাঁ, এটা মানে কাটানোর অনেক উপায় আছে। যেরকম দের ইজ নাগবলি পূজা। নাগবলি ইজ বেসিক্যালি সর্প সংস্কারা, যেটা সাপের শ্রাদ্ধ এক ধরনের। তো দের ইজ এ টেম্পল নোন অ্যাজ কুক্কে সুব্রমণিয়াম,
যেটা ম্যাঙ্গালোরের কাছে, সেখানে গিয়ে এই পুজো করানো যায়। আর নাগবলি পূজা, যেটা পিতৃদোষের যে পুজোটা ত্র্যম্বকেশ্বরে করানো হয়, নারায়ণ নাগবলি পূজা, সেটার পার্ট। তো নাগবলি বেসিক্যালি মিন্স শ্রাদ্ধ অফ আ পার্টিকুলার স্নেক, যাকে হয়তো কোনোভাবে পূর্বপুরুষরা হার্ম করেছে। সো মানে এই পার্টিকুলার রিচুয়ালগুলো করালে ওটা কার্সটা ঠিক হয়ে যায় অনেক সময়। অনেকেই ধরো সাপ কিন্তু মেরে ফেলে, মানে অনেক সময়, মানে আমরাও Becomes a ছোটবেলায় দেখেছি কিন্তু প্রচুর সাপকে মেরে ফেলতে দেখেছি আমরা। হয়তো বাড়িতে ঢুকে গেছে, মেরে ফেললো, মেরে জ্বালিয়ে দিল। তো সেক্ষেত্রে সত্যিই কোনো অভিশাপ লাগে নাকি? হ্যাঁ, অ্যাবসলিউটলি লাগে। তো ওই জন্যই তো ওই নাগবলি পুজো বা ইত্যাদি মানে জিনিসগুলো পরে হয়তো নেক্সট জেনারেশনে কারোর জন্মছকে হয়তো কালসর্পদোষ দেখা দিতে পারে, সর্পহত্যার কারণবশত। আচ্ছা। এবং সেই কারণবশত মানে যাদের চার্টে মানে এই ধরনের মানে কালসর্পদোষ বা ইত্যাদি পাওয়া যায়, তাদেরকেও আমরা অনেক সময় রেকমেন্ড করি কি মানে কুক্কে সুব্রমণিয়াম গিয়ে ওখানে সার্প সংস্কারা করান বা ইত্যাদি নাগবলি করান, এই ধরনের পুজো আমরা রেকমেন্ড করি করতে। অনেকে বলেন যে কাল সর্প দোষ বলে কিছু হয় না, আবার অনেকে বলেন যে কাল সর্প দোষে নাকি মারাত্মক ক্ষতি হয়। সত্যিটা কি বলো তো? কালসর্পদোষ যে কথাটা, এটা ভেদিক অ্যাস্ট্রোলজির পার্ট। যারা পারাশারি অ্যাস্ট্রোলজি করে বা জ্যামিনি অ্যাস্ট্রোলজি করে, বাকি অ্যাস্ট্রোলজিক্যাল যে টেকনিকগুলো রয়েছে, যেগুলো লাল কিতাব, নাডি ইত্যাদি, অনেকেই মানে অনেক টেকনিকেই এটার কোনো মানে ব্যাখ্যা নেই। অস্তিত্ব নেই। কিন্তু ভেদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী এটা একটা খুবই খারাপ একটা দোষ, এবং 12 রকমের টোটাল কালসর্পদোষ হয় ডিপেন্ডিং অন দ্য হাউস। যেখানে রাহু দিয়ে স্টার্ট হচ্ছে কালসর্পদোষটা, এরকম আংশিক কালসর্পদোষও অনেক ক্ষেত্রে বলা হয় যখন কোনোভাবে ছায়া পড়ে যায় বা কোনোভাবে ভাওচালিতে চেঞ্জ হয়ে যায় বা কোনো প্ল্যানেট যদি রেট্রোগ্রেড বা বকরি থাকে, তখনও আমরা এই জিনিসটাকে মানে বলি যে পার্টলি হয়তো কালসার্প দোষ হয়েছে, এরকমও চার্টস হয় আর কি। তো কালসার্প দোষ থাকলে পার্টিকুলার যে হাউস সিগনিফিকেশন অনুযায়ী রাহুর প্লেসমেন্ট হবে, সেখান থেকে আমরা বিচার করি যে ওটা কী কালসর্প দোষ হয়েছে। যেরকম ফার্স্ট হাউস থেকে হলে অনন্ত কালসর্প দোষ বলা হয়, সেকেন্ড হাউস থেকে হলে কুলিক কালসর্প দোষ বলা হয়। এভাবে প্রত্যেকটা 12টা স্নেকের নামে 12 ধরনের কালসর্প দোষ মানে পসিবল আর কি, কারোর দোষ লেগে যাওয়া বা ইত্যাদি। তো এটাও হয় কোনোভাবে আগের জেনারেশনে কেউ হয়তো কোনোভাবে সর্প হত্যা করেছে বা কোনোভাবে কারোর ফোর ফাদার্সকে হয়তো কেউ কোনোভাবে সাপে কামড়ে মৃত্যু হয়েছে ইত্যাদির কারণবশত অনেক সময় কালসার্প দোষ দেখা যায়। অবভিয়াসলি এটা অনেকটা মানে এফেক্টিভ একটা দোষ, এবং এই দোষটা মানে সনাতন ধর্মে তো চিরকালই ছিল এবং থেকে কি এসেছে। হয় মানে কাল সর্প দোষ যদি ধরো কারো থাকে, স্ট্রাগল বেড়ে যাবে, আর লাইফে চট করে কিছু হতে চাইবে না, টাইমলি ইভেন্টস হবে না, সব কাজে দেরি হয়ে যাওয়া ইত্যাদি প্রবলেমস হয়। এবং অনেক রেনাউন্ড পার্সোনালিটিস রয়েছে যাদের কালসর্পদোষ রয়েছে, যারা কাটিয়েওছেন। এবং ত্র্যম্বকেশ্বর ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস টেম্পল যেখানে আর কি এই ধরনের দোষ কাটানো হয়, খুব ভালো মতো কাটানো হয়। আরও টেম্পলস আছে, বাট ওখানে মানে এটাকে শ্রেষ্ঠ মানা হয় আর কি, যেহেতু জ্যোতির্লিঙ্গম। তো জ্যোতির্লিঙ্গমের কাছে গিয়েই যে কোনো নাগ রিলেটেড অভিশাপ বা ইত্যাদি কাটানোর জন্য বেস্ট হয়, কোনো শিবালয়েতে গেলেই সব থেকে বেস্ট। মানে ওখানে গিয়ে পুজো দিলেই কি কেটে যায়, মানে এরকম? হ্যাঁ, ওখানে গেলে পুজো দিলে কেটে যায়, বা অনেকে বলে রিচুয়ালটা করতে করতে সাপের নাভিতে যদি কোনোভাবে দুধ ফেলতে ফেলতে কাজটা করা যায় তাহলেও কেটে যায়, এরকম বলা হয়। মানে এটা তো খুব রেয়ার ব্যাপার, মানে কোথায় সাপ কোথায় পাবে? হ্যাঁ, এটা অনেকে এখনো পুজোতে ব্যবহার করে। রিসেন্টলি আমি ইউটিউবে বা কোনো একটা ভিডিওতে দেখছিলাম পুরো একদম মানে কোবরা নিয়ে আসা হয়েছে পুজোর জন্য, এবং তার ওই নাভিতে ওরকমভাবে মানে দুধ ঢেলে পুজো করানো হচ্ছে পুরো সামনে। তো খুব ডিফিকাল্ট, বাট অনেক জায়গায় করায়, ইটস কোয়াইট পসিবল। আমরা যখন দোষের কথা বলছি, তাহলে তোমার কাছ থেকে আরো একটা বিষয় জানবো, যেটা আমাদের একটুখানি আগেই অফ ক্যামেরা কথা হচ্ছিল, সেটা হচ্ছে প্রেত বাধা। তুমি প্রেত বাধার কথা বলছিলে, মানে এই বিষয়টা কি? প্রেত বাধা বেসিক্যালি হচ্ছে রিলেটেড টু দ্য মুন। তার কারণ চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক গ্রহ বা প্ল্যানেট। তো যখনই কোনোভাবে কারোর চার্টে চন্দ্র অ্যাফ্লিক্টেড থাকে, হয় রাহু দ্বারা বা স্যাটার্ন দ্বারা বা কেতু দ্বারা, যেগুলোই চন্দ্রের এনিমি প্ল্যানেটস, সেই রকমভাবে যদি কোনোভাবে ইন কানেকশন চলে আসে, ভেদিক অ্যাস্ট্রোলজিতে যদি কোনোভাবে কম্বিনেশন হয়ে যায় কোনো, বা কোনোভাবে যদি সমসপ্তমে দৃষ্টি দিচ্ছে অ্যাসপেক্টিভ যদি কিছু থাকে, সেখান থেকে হয়। আদারওয়াইজ নাডি অ্যাস্ট্রোলজিতে আমরা ট্রাইনকেও যেহেতু একত্রিতভাবে দেখি, সেভাবেও হতে পারে।
তো প্রেত বাধা এক্স্যাক্টলি এই টার্মটা আমি ইউজ করেছি, তার কারণ হচ্ছে যখনই রাহু চন্দ্র একত্রিত থাকে, এটা নাডি অ্যাস্ট্রোলজি, যে অ্যাস্ট্রোলজি আমি প্র্যাকটিস করি, ভৃগুনন্দী নাডি অ্যাস্ট্রোলজি, বিএনএন বলে শর্টে। তো বিএনএনে এটা বেসিক্যালি বলা হয় যে এই পার্টিকুলার কন্ডিশনে কেউ হয়তো সুপার ন্যাচারাল ফিল করতে পারবে এবং তার এগেনস্টে যদি কখনো কোনো তন্ত্র বা কিছু প্রয়োগ করা হবে সে তাতে এফেক্টেড হতে পারে, বিকজ এভরিথিং ইজ রিলেটেড টু দ্য মুন। তো তুমি এরকম মানুষকে দেখেছো, মানে এরকম কোনো কেস তোমার কাছে এসেছে যেখানে প্রেত বাধার জন্য সমস্যায় পড়তে হচ্ছে? প্রচুর প্রচুর। রাহু চন্দ্র একত্রিত থাকলে তখন আমরা বলি যে প্রেত বাধা ইত্যাদি, চট করে হাওয়া লেগে যাওয়া বা সুপার ন্যাচারালকে ফিল করতে পারার মতো একটা টেন্ডেন্সি থাকে। এখানে যেটা হয় সবসময় যে তাকে ভূতে ধরে নেবে বা পজেস করবে বা ইত্যাদি এরকম কোনো সেটা হয় না। মোস্টলি যেটা হয় কনসেন্ট্রেশনে প্রচণ্ড প্রবলেম হয়, এবং যে সময় এটা ট্রানজিটে কোনোভাবে জুপিটার দ্বারা বা রাহু দ্বারা কোনোভাবে যদি এটা ট্রিগার্ড হয়, সেই সময় কোনোভাবে পসিবিলিটি এটা থাকতে পারে যে মানে তার একটু ডিস্টারবেন্স হচ্ছে বা এই কাইন্ড অফ ডিস্টারবেন্স কিছু চলে এলো বা হঠাৎ কিছু ফিল করলো ইত্যাদি, এরকমও দেখা যায় অনেক সময়। তো সেক্ষেত্রে কি করবে, মানে একটা মানুষের যখন তুমি তার ছকে দেখছো যে প্রেত বাধা রয়েছে বা সেই সময়টায় সেটা অ্যাক্টিভেটেড হয়ে রয়েছে, তখন সে কি করবে? তার জন্য লর্ড নরসিংহার পুজো করা খুব ভালো হবে সেই সময়, কোনোভাবে নৃসিংহদেবের পুজো করা খুব ভালো হবে। কিছু মন্ত্র আছে সেগুলো যদি চ্যান্ট করা যায় তাহলে খুবই ভালো। আর আদারওয়াইজ চেষ্টা করতে হবে সবসময় মুন আপলিফটেড রাখার। কেউ যদি শিবা অভিষেকমও করে তাহলে সেক্ষেত্রেও ভালো সেই সময়, মানে ডেইলি রুটিন লাইফে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রুদ্রাভিষেকম যদি করে সেই সময় ভালো রেজাল্ট এক্সপেক্টেড। সব থেকে বেশি এই সময় কোন ধরনের কেসগুলো দেখতে পাচ্ছ, মানে প্রেত রিলেটেড না ব্ল্যাক ম্যাজিক রিলেটেড? ব্ল্যাক ম্যাজিক, বিকজ রাহু চন্দ্র যে কানেকশনটা তোমারও রয়েছে, এটাতে এরকম হতে পারে কি নট নেসেসারি কি তোমার ওপরে কেউ ব্ল্যাক ম্যাজিক করবেই, বাট যদি করে তাহলে এফেক্টেড হওয়ার চান্সটা অনেক বেশি। এটাকে আমরা কিয়া কারায়া বলে থাকি, মানে হিন্দিতে কিয়া কারায়া বলে। সো কিয়া কারায়া ইজ সামথিং, মানে কেউ যে তোমার চার্টে যে জিনিসটা নেই, তোমার বার্থ চার্টে যে জিনিসটা নেই, সেটা কোনোভাবে কোনো ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে করা হচ্ছে তোমার এগেনস্টে কিছু, সেই সময় এটাকে মানে ওইভাবে আর কি বলা হয় কিয়া কারা। তো এক্ষেত্রে দেখো, যাদের ক্ষেত্রে ধরো এই ধরনের একটা মানে সেন্সিটিভ তারা এই ব্যাপারগুলোতে, তারা কি করবে? মানে আগে থেকে ধরো কিছু একটা প্রোটেকশন কিছু কি আগে থেকে নিয়ে রাখা পসিবল? হ্যাঁ পসিবল, যদি অ্যাস্ট্রোলজার ভালো হয়, সে যদি সাজেস্ট করে থাকে সেটা করে নেওয়া উচিত। আর মোস্টলি যেটা হয় সেটা হচ্ছে যখন হয় তখন লোকে বুঝতে পারে না, আফটার ইয়ার্স দে রিয়েলাইজ যে আচ্ছা এরকম কিছু হয়তো হয়ে থাকতে পারে, বা কোনো একটা পার্টিকুলার হয়তো কোনো সিমটম দেখলো যেটা নর্মাল নয়, তো তখন তারা এই ধরনের মানে কোনো অ্যাস্ট্রোলজার বা ইত্যাদি তান্ত্রিক ইত্যাদির কাছে গিয়ে সেটা কোনোভাবে রিজলভ করার চেষ্টা করে। তোমরা কি করে বোঝো যে ধরো একটা মানুষের উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে? মানে ধরো সব সময় তো এরকম একটা প্রমাণ পাওয়া সব সময় সম্ভব নয়, সেক্ষেত্রে বোঝো কি করে একজনকে দেখে যে হ্যাঁ এর উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে? ব্ল্যাক ম্যাজিক হয়েছে কিনা এটা বোঝার অনেক রকম আর কি আমাদের কাছে টেকনিক রয়েছে। ফেস রিডিং যারা করে তারা অনেকটা বুঝতে পারে, এটাও কোর রিলেটেড সাবজেক্ট। তো মুখ দেখলে আমরা বুঝতে পারি, প্রেজেন্ট ডে পিকচার আমরা অনেক সময় চেয়ে থাকি, তাতে ডার্ক সার্কেলস থাকতে পারে বা ইত্যাদি, এবং সাথে সাথে চার্ট একবার পেয়ে গেলে নাথিং ইজ হিডেন। যে রিড করতে জানে সে সব কিছু চার্ট থেকেই রিড করতে পারে। মানে কারো ব্ল্যাক ম্যাজিক কারো উপর হয়েছে কিনা এটা তুমি তার চার্টেই দেখতে পাবে? একদম। বাহ, মানে কিভাবে এটা কিভাবে চার্ট অনুযায়ী একটুখানি বুঝিয়ে বলো। যে পার্টিকুলার প্ল্যানেটটাকে দেখতে হবে সেটা হচ্ছে মুন বা চন্দ্র। তো চন্দ্রের ওপরে যখনই কোনো খারাপ প্ল্যানেটের কোনোভাবে ম্যালিফিক ইনফ্লুয়েন্স থাকবে, সেটা যদি পার্মানেন্ট প্রমিসে থাকে তাহলে সেটা অল টাইম এফেক্টিভ। আর এরকমও হতে পারে কি ট্রানজিটে কোনোভাবে এখন বর্তমান সময় যেটা চলছে তাতে তার নেটাল মুনে কোনোভাবে অ্যাসপেক্ট রয়েছে কোনো ম্যালিফিক প্ল্যানেটের, মানে মুনের কোনো এনিমি প্ল্যানেটের। তো সেই রকম আমরা দেখলে তখন এরকম বলি, বা ইউজুয়ালি আমি প্রেডিক্ট করি এরকম যে কিছু এইরকম প্রবলেম হচ্ছে কিনা বা ইত্যাদি। তো যখন মেলে দেন আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। বাট এখানে আরও মানে জিনিসটাকে স্পেসিফিক করা যায়, তার কারণ যে সবসময় যে রাহুচন্দ্র হলেই প্রেত বাধা হবে এরকম নয়। শনিচন্দ্র হলে তাদের নজর আরও বেশি লাগতে পারে। আর এখানে যদি কেতু চন্দ্র হয়ে যায় তাহলে বেসিক্যালি এটা ডিভোর্সও নির্দেশ করে, মানে ভবিষ্যতে ডিভোর্স হবে, এবং তার সাথে সাথে স্পিরিচুয়াল এনলাইটমেন্টও দেখায় এই যোগটা। এবং সাথে সাথে এরা
কোনো অশরীরীকে দেখতে পেতে পারে, এরকমও মানে আমি প্রেডিকশন করে থাকি। এবং মোস্টলি তারা বলেন যে হ্যাঁ আমার এরকম হয়, আমি দেখতে পাই বা ইত্যাদি। এবারে দেখতে পাওয়াটা এখানে সবসময় যে অশরীরী মানেই যে খারাপ কিছু এন্টিটি হবে তার কোনো মানে নেই। আগেকালের দিনেও আমরা দেখেছি যে কোনোভাবে দেবী দেবতা দর্শন হয়ে যায় কারো কারোর, হয়তো তারা মেডিটেটও করে না বা কিছুই করে না, বাট এরকম কানেক্টেড তারা ডিভাইন ব্লেসিংয়ের সাথে কোনোভাবে। তো সেই ধরনেরও কেসেস এই চন্দ্রকেতুতে দেখা তার যায়। মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে যখন তুমি দেখতে পাচ্ছ তখন তুমি হয় ভগবানকেও দেখতে পারো, তুমি কোনো প্রেতাত্মাকেও দেখতে পারো। হ্যাঁ, এবারে মানে এটা ক্ষমতা থাকলে দুটো দেখার ক্ষমতাই থাকবে। দুটো দেখার ক্ষমতাই থাকবে, বিকজ দুটোই সুপার ন্যাচারাল বিইংস। এবং তার সাথে সাথে এরকমও হয় এই পার্টিকুলার কানেকশনটাতে পজেসড হয়ে যেতে পারে। তো পজিশনের যে পার্টিকুলার আমরা কানেকশন দেখি সেটা হচ্ছে চন্দ্রকেতু, এটা থাকলেই পসিবল। মানে চন্দ্র আর কেতু একসঙ্গে থাকলে, একসঙ্গে থাকতে হবে বা ট্রাইনে থাকতে হবে বা 1/7 থাকতে হবে, সেক্ষেত্রে তোমার মানে তারা পজেস্ট হয়ে যেতে পারে খুব সহজে। একদম। আমরা যখন এটা নিয়ে আলোচনা করছি তাহলে আরেকটু ডিপলি ব্যাপারটা বোঝার চেষ্টা করি তোমার কাছ থেকে। অনেকের ক্ষেত্রেই আমরা দেখি যে ধরো একই সঙ্গে 4-5 জন রয়েছে, একজন হয়তো কিছু ফিল করলো, বাকিরা কিছু ফিলই করতে পারলো না। সেক্ষেত্রে কারা কারা, মানে কোন কোন রাশির মানুষরা ধরো যে একেবারেই কিছু ফিল করতে পারে না, তাদের এই ব্যাপারটা নেই যে কোনো রকম এন্টিটিকে তারা ফিল করবে, দেখতে পাবে বা শুনতে পাবে? এটা রাশির উপর ডিপেন্ড করেই না। আচ্ছা, এটা পুরোপুরি ভুল একটা ধারণা। হ্যাঁ, আমরা এটা বলে হালকা থাকে রাশি মানুষ, হ্যাঁ, বা ভারী রাশি এরকম শুনে থাকি। তো নাডি টেকনিকে তো এটা মানাই হয় না, এবং আমি নিজেও এটা মানি না। তো এটা পুরোপুরি ডিপেন্ড করে চার্টে মুন যতভাবে পীড়িত যাদের বেশি থাকবে তারা প্রথমে এটাকে অ্যাট্রাক্টও করতে পারে, বা অনেক সময় এটা রিলেটেড কোনো প্রবলেমেও পড়তে পারে, বা তাদের ফিলিংস বেশি হবে সুপার ন্যাচারালের প্রতি। তারা বুঝতে পারবে তাড়াতাড়ি এই ধরনের জিনিস, এই ফিলিংটা তারা আগে পাবে, এই ধরনের ব্যাপার। আর কারা বুঝতে পারবে না একদম? যাদের চার্টে মুন খুব স্ট্রং, যাদের মাইন্ড খুব স্ট্রং, যারা খুব উইল পাওয়ার এর দিক থেকে বেশি, মন যাদের খুব স্ট্রং, তারা খুব একটা প্রবলেম ফেস করবে না। আচ্ছা, তার মানে মন যদি চার্টে স্ট্রং থাকে তাদের ক্ষেত্রে এগুলো দেখা, শোনা বা ফিল করার ব্যাপারটা আসবেই না। না, আসবেই না। এবং তাদের ক্ষেত্রে তুমি যেরকমটা বলছো যে তাদের উপর ব্ল্যাক ম্যাজিকও খুব একটা কাজ করবে না। না, কাজ করবে, টেম্পোরারি কাজ করতে পারে যদি কোনোভাবে ট্রানজিটের কোনো ম্যালিফিক প্ল্যানেট যেটা মুনের এনিমি, সেটা যদি ট্রানজিটেই কোনোভাবে মুনের সাথে অ্যালাইন হয়, নেটাল মুনের সাথে, মানে যেটা চার্টে আছে ওই মুনের সাথে যখন কোনো ম্যালিফিক মানে কোনো প্ল্যানেট আর কি ট্রানজিটে যদি কোনো দৃষ্টি বিনিময় করে বা একত্রিতভাবে একসাথে চলে আসে নেটালের মুনের সাথে, সেই সময় পসিবল। কিছুক্ষণ থাকবে, যতদিন না ওই ট্রানজিটটা চেঞ্জ হচ্ছে, তারপর আবার বেরিয়ে যাবে ওটা থেকে। তারপরে ওই জন্য অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক অনেকে করায়, তো বলে যে আমি না ওই টাইমটায় বুঝতেই পারিনি কি হয়েছিল, 1 বছর আমি কেমন জানি হয়ে গেছিলাম, এরকম অনেকে বলে। তো এবারে ওই যে টাইমটায় হতে পারে কি ব্ল্যাক ম্যাজিক হয়েছিল, কিন্তু তারপরে আর তার কোনো মানে সাইন তারা তার পায়নি, উপর আর কোনো এফেক্ট আর কোনো কাজ effect নেই। করছে না। সবার ক্ষেত্রে যে এফেক্ট করবে তা নয়। তো ওই জন্য তন্ত্রের কেসে যখন কাউকে কোনো তন্ত্র প্রয়োগের মাধ্যমে কোনো কিছু করা হয়, যেমন ধরুন শর্টকর্মের পার্টে যদি ধরুন বশীকরণ, মারণ, উচ্চাটন, হোয়াটএভার যেটাই করা হচ্ছে, তো যে মানুষটার হয়তো মন খুব স্ট্রং, তার এগেনস্টে যদি এটা করা হয়, কোনো ব্ল্যাক ম্যাজিক বা কোনো ভালো কাজ কিছুই করা হচ্ছে, সেটা এফেক্ট নাও করতে পারে। করতে পারবে, পারবে না। একদম। একটু এবং উইক হলে, মেন্টালি উইক হলে তার উপর কাজ করাটা আরো খুব ইজি। আরো বড় ব্যাপার হচ্ছে মোস্টলি মানে এই কানেকশনটা মোস্টলি থাকে হচ্ছে অনেক অ্যাস্ট্রোলজারদের বা তান্ত্রিকদের নিজেদের চার্টে মুন খারাপ থাকে। বিকজ মুন যতক্ষণ না খারাপ কোনো ম্যালিফিক ইনফ্লুয়েন্স দ্বারা কোনোভাবে ট্রিগার্ড হচ্ছে, তারা কখনো ভালো অ্যাস্ট্রোলজার বা ইত্যাদি হতে পারবে না যদি মুন অ্যাফ্লিক্টেড না থাকে। বলো কি? হ্যাঁ, একদমই তাই। বিকজ এটার তো একটা সাইকিক এবিলিটিরও জায়গা রয়েছে না, নট নেসেসারিলি কি আমাকে সবসময় চার্ট খুলেই কিছু রিড করতে হবে। এটা করতে করতে উইদিন প্র্যাকটিস এরকমও হয় যে আমরা ভাইব্রেশন বুঝতে পারি। আচ্ছা, তো সেটা মানে একটা সাইকিক এবিলিটির মতন। ইভেন ট্যারো কার্ড রিডিং ইজ ওয়ান অফ দোজ, লাইক যেখানে সাইকিক মানে একটা এবিলিটির দরকার পড়ে, ভাইব্রেশন যেটাকে আমরা বলি, অরা অ্যান্ড থিংস লাইক দ্যাট। তো এই জিনিসগুলো তো রয়েছেই। মানে তুমিও কি এগুলো করো, মানে এই ব্যাপারগুলো? করতাম, ট্যারো আগে করতাম, এখন করি না। নিউমেরোলজি আমি অতটা পাত্তা দিই না এখন। তো এই রকম ব্যাপার। কেন, মানে পাত্তা দাও না কেন? ইভেন্ট প্রেডিক্ট করা পসিবল নয় এই সায়েন্সগুলোর দ্বারা।
ক্যারেক্টারিস্টিক্স, তার জীবনে কি হবে, কার্মিক ডেপ্ট আছে কিনা, যেরকম নিউমেরোলজিতে যেরকম কার্মিক ডেপ্টস আছে সেরকম লাল কিতাবে আলাদা আলাদা ডেপ্টস হয়, মানে মাদার্স ডেপ্ট, ডটার্স ডেপ্ট, উইমেন্স ডেপ্ট, বিভিন্ন রকম ডেপ্টস হয়। লাল কিতাবে অনেক এই ধরনের মানে উল্লেখ রয়েছে। লাল কিতাব বাই দ্য ওয়ে কোনো টোটকার বই নয়, ইটস অ্যান অ্যাস্ট্রোলজিক্যাল টেকনিক। তো ওখানে হাউসকে বেশি আর কি দেখা হয়, রাশিকে অতটা প্রাধান্য দেওয়া হয় না। তো এইভাবে নানান রকম অ্যাসপেক্ট রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা এইগুলো দেখে থাকি আর কি। তাহলে সেক্ষেত্রে মানুষকে দেখে, একটা মানুষকে তুমি দেখলে, তুমি অরার কথা বললে, মানে রিয়েলি কি একটা মানুষকে দেখে তার উপর কি তার কি অরা রয়েছে সেটা ফিল করা যায়? বা মানে অনেকে বলে যে আমরা ভিজুয়ালাইজ করতে পারি, এটা পসিবল? খুব ইজি ওয়েতে আমি বোঝানোর চেষ্টা করছি। সাপোজ আমি যদি 10 দিন স্নান না করে তোমার সামনে চলে আসি, তুমি একটা ভাইব্রেশন তো পাবে যে লোকটাকে একটু নোংরা লাগছে বা কিছু একটা তো অদ্ভুত আছে, ভালো লাগছে না কথা বলতে। তো দ্যাট ইজ এনার্জি। কেউ ধরো তোমার সামনে এসে কাঁদছে রোজ, সো তোমারও একটা অদ্ভুত ডিপ্রেশন কাজ করতে পারে সেটা দেখার পরে, নেগেটিভ। দেখবে আমরা মুভিজ যখন দেখি তখনও অনেক সময় এরকম হয় কি আমরা সিচুয়েশনে এতটা হারিয়ে যাই, কেউ কেউ মানে কেঁদে ফেলে বা ইত্যাদি ইমোশনালি। আমার সাথেও হয়েছে, আমার সাথেও হয় এটা। সো এখানে জিনিসটা ব্যাপারটা এইরকমই আর কি, মানে একটা তো এনার্জি রিলিজ হচ্ছে কোথাও না কোথাও। তো সেই নেগেটিভিটি বা পজিটিভিটি আমরা বুঝতে পারি। পুজোর সামনে গেলে একটা উই ফিল পজিটিভ, মানে একটা ভাইব্রেশন রয়েছে। ধুনো ইজ ভেরি পজিটিভ, তো লোবান ইজ ভেরি পজিটিভ অফ থিং। তো এই জিনিসগুলো জ্বালালে তার যে গন্ধ, তাতে এমনিতে বাড়িতে যখন হাওয়ান করানো হয়, হাওয়ানের মেইন উদ্দেশ্যটাই হচ্ছে ধোঁয়াটা যাতে ছড়ায়, ভালো স্মেল, একটা পজিটিভিটি, আমরা ওইটা তো আমরা ফিল করতেই পারি, মানে সাধারণ মানুষ হিসেবেও আমরা ফিল করতে পারি। জিনিসটা সিমিলার বেসিক্যালি এনার্জি বোঝার। এবারে এটা করতে করতে যারা এক্সপার্ট হয়ে গেছে, যে আমরা এখন দেখলেই বুঝতে পারি আচ্ছা এই লোকটার এইরকম প্রবলেম হতে পারে বা কোনো নেগেটিভ ভাইব রয়েছে ইত্যাদি। অনেকেই বলে, ধরো আমাদের মানে হরর পডকাস্ট একটা শ্যুট হচ্ছিল, সে সময় আমাদের একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স হয়েছিল। হরর পডকাস্ট শ্যুটের সময় হঠাৎ করে আমাদের লাইটটা, মানে লাইট নিয়েই কথা হচ্ছিল, তো হতে হতে সেই সময় যেটা দেখা গেল যে লাইটের কথাটা বলতেই আমাদের লাইটটা ফাট করে পড়ে গেল এক সাইডে। এরকম হয়, তার কারণ অনেকের কথাবার্তায় এরকম আছে কি কোনোভাবে স্পিরিটস অ্যাট্রাক্টেড হয়ে যায়, আর লাইট ফ্রিকোয়েন্সি মানে খুব তাড়াতাড়ি সেটাকে, মানে কি বলবো, সবার আগে কিছু প্রবলেম ইলেকট্রিসিটিতেই হবে। বিকজ ভূত প্রেত ইত্যাদি যে মানে আমরা এন্টিটি রিলেটেড কথা বলছি, অ্যাস্ট্রোলজিক্যালি এটাকে রাহুকেই দেখা হয়, মানে নাডি অ্যাস্ট্রোলজিতে অ্যাটলিস্ট। তো মানে রাহু কোনোভাবে ইলেকট্রিসিটিরও কারক আর কি, মানে সিগনিফাই করে ইলেকট্রিসিটিকে। তো আগে ওখান থেকেই প্রবলেম আসবে সবার। মানে ওটা কি মানে একটা মানুষকে বোঝানো যে হ্যাঁ কিছু একটা আছে, হ্যাঁ কিছু একটা আছে। এবং সাথে সাথে বাস্তুতেও আমরা দেখে থাকি কি অনেক বাড়িতে ইলেকট্রনিক গ্যাজেটস যেগুলো হয়তো খারাপ হয়ে গেছে, কোনো একটা ডাইরেকশনে রয়েছে, আমরা চার্ট দেখলে বুঝতে পারি। তো এইভাবেও আমরা অনেক সময় প্রেডিকশনস করি যে আচ্ছা ওই ডাইরেকশন থেকে কোনো প্রবলেম হচ্ছে, বা ওই ডাইরেকশনে কোনো এরকম জিনিস রাখা আছে যার জন্য প্রবলেম হচ্ছে, এরকম। তুমি তো প্রচুর ধরো এই ধরনের ভৌতিক কাজকর্মের সাথে যুক্ত যারা রয়েছে তাদের সাথেও তোমার আলাপ রয়েছে, এবং ধরো অনেক কেস তোমার কাছে আসে যে মানুষ এই প্রেতাত্মা এদেরকে নিয়ে সমস্যায় রয়েছে। তুমি নিজে ফিল করেছো মানে এই ধরনের জিনিসপত্রগুলো, মানে তোমার সাথে কখনো এই ধরনের ঘটনা ঘটেছে? হ্যাঁ ঘটেছে। আমি ছোটবেলায় এরকম এক্সপিরিয়েন্সেস অনেক আছে, আমি আগে অনেক পডকাস্টে বলেওছি। তো এরকম এরই এক্সপিরিয়েন্সেস তো আছে। রিসেন্টলি কিছু হয়েছে? না রিসেন্টলি এখন তো এর মধ্যে কিছু হয়নি, বাট কিছুদিন আগে, মানে মোটামুটি তাও 3-4 মাস আগের ঘটনা। আমি মানে এরকম কেসেস তো নানা রকম আসতে থাকে, তো প্রত্যেক কেসের একটা নেগেটিভিটি থাকে। বাট এবার অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার বা অ্যাজ অ্যান অকাল্ট প্র্যাকটিশনার অফ সাম কাইন্ড, তো সেই ধরনের জায়গায় দাঁড়িয়ে সবার আগে নিজেকে ঠিক রাখার একটা ব্যবধানে আসতে হয়। মেডিটেশন রেগুলারলি করা, মেনটেন করতে হবে, আদারওয়াইজ প্রবলেম আসতে পারে। বিকজ সবাই এসে নেগেটিভ কথাবার্তাই বলে, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না। তো এই জিনিসগুলো একটু কেয়ার করে, মানে পুজো করা বা ইত্যাদি এগুলো করতেই হয় আমাদেরকে। তো এগুলো করতে থাকলে জিনিসটা হয় না। বাট রিসেন্ট যেটা ইনসিডেন্ট হয়েছে, মানে আই ওয়াজ স্লিপিং, তো হঠাৎ মাঝরাত্রির হবে, আর সেদিন আমি
কোনোভাবে খুব টায়ার্ড ছিলাম, তো রেগুলার মেডিটেশনের যা আমার প্রসেস আছে সেটা রাতেই আমি করে থাকি, তো সেদিনকে হয়তো করিনি কোনোভাবে। তো ইউজুয়ালি যেটা হয়, যেটা আমি ফিল করি, সেটা আমি যদি খুব মানে অনেক দিন জবে বসছি না বা অনেক দিনের গ্যাপ হয়ে যাচ্ছে কোনোভাবে সময়ের কারণবশত, সামওয়ান গিভস মি আ কল, লাইক মানে একটা দরজায় কোনোভাবে একটা টোকা বা কিছু এই ধরনের আমি ফিল করি। সেদিন হঠাৎ আই হার্ড আ গ্রাউল সামহাউ, তো যেটা খুবই অদ্ভুত লাগে আমার, এবং আমি বুঝতে পারি যে কোনো ধরনের নেগেটিভ এনার্জি কোনো সোর্স থেকে এসে থাকতে পারে। তখন সবাই মানে এসে, এই ধরনের আওয়াজ হওয়ার তো কোনো কারণ নেই। না কোনো কারণ নেই, এবং মাঝরাতে দ্যাট টু। তো আমি তারপরের দিন আবার মানে বেশি কশাস হয়ে যাই যে, এবং এই ফিল্ডে তো নানান রকম জিনিস হতেই থাকে, তো নিজেকে পজিটিভ আগে রাখাটা খুব দরকার। তো আবার আমি আমার নিজের ইউজুয়াল প্র্যাকটিসেসগুলোকে আবার বাড়িয়ে দিই সেই সময়, তখন আবার সেটা কোনোভাবে হয়নি। বাট এরকম এক্সপিরিয়েন্সেস প্রচুর। তোমরা যখন এই যে কেসগুলো আসে, তাহলে অনেক জায়গায় তোমাদের তো যেতেও হয়। যেতে হয়, ডিপেন্ড করছে, এবারে যাওয়াটা সবসময় পসিবল নয়, অ্যান্ড যেহেতু এটা প্রফেশনাল একটা দিক রয়েছে, সবাই অ্যাফোর্ড করতে পারে না যে আচ্ছা বাড়িতে ডেকে নেব বা ইত্যাদি, তো বাস্তু ভিজিট তার জন্য রয়েছে। কিন্তু মোস্টলি চার্ট দেখলেই বোঝা যায় যে তার বাস্তুতেও কিছু প্রবলেম আছে কিনা। যে ভালো চার্ট রিড করতে জানবে সে, তার হয়তো কোনো জায়গায় যাওয়ার কোনো দরকারই নেই। প্রেত নিয়েও কথা হচ্ছিল যেহেতু আমাদের, তো যখন ধরো কোনো একটা মানুষকে আমরা বলি না যে ভূতে ধরে, আমরা তো চলতি কথা এটাই বলি, ভূতে ধরেছে, তো সত্যি সত্যি কি ওরকম কোনো জায়গায় গিয়ে দেখেছো যে একটা মানুষের উপর কোনো রকম নেগেটিভ এফেক্ট পরিষ্কার দেখা যাচ্ছে, বা তার রিয়াকশন, তার বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেছে? হ্যাঁ, আমার কাছে অনেক ক্লায়েন্টস এরকম এসছেন যাদের আমি দেখে বুঝতে পেরেছি যে কোনোভাবে তাদের পজেশন হয় কখনো কখনো। এবার এটা সবসময় যে হতে থাকবে তা নয়। সিভিয়ার কেসেসে আমরা অ্যাস্ট্রোলজাররা একটা জিনিস সাজেস্ট করে থাকি, অনেক সময় আমরা বলি কি পুরো ওই জায়গাটাই ছেড়ে মুভ আউট করে যেতে। বিকজ আগেকালের দিনে প্রদেশ বলা হতো যেখানে একটা ওয়াটার কোথাও মানে বাউন্ডারি রয়েছে, তো একান্ত যদি সেখান থেকে মানে কোনোভাবে রেহাইয়ের কোনো প্রসিডিওর কাজ করছে না বা কোনো রেমেডি বা প্রতিকার কাজ করছে না, তখন তাদেরকে রেকমেন্ড করা হয় কি ওই জায়গাটা ছেড়ে দিয়ে অন্য কোথাও গিয়ে সেটেল হতে। তো এতে কি হয়, আমাদের মুনের ফাংশন চেঞ্জ হয়ে যায়। মানে এরকম হয় কি, যারা যারা ধরো আমাদের এখানে ইন্ডিয়াতে রয়েছে এখন, তো তাদের ইন্ডিয়াতে যা কন্ডিশন, তাদের যতটা তারা ফ্লারিশ করতে পেরেছে, হয়তো দেখা যাচ্ছে যে তারা কিছুদিন পরে হয়তো পড়াশোনার জন্য বা অন্য কোনোভাবে চাকরির ক্ষেত্রে বা ইত্যাদি করে কোনোভাবে ফরেন কোনো কান্ট্রিতে শিফট হয়ে গেছে। তো শিফট হওয়ার পরে তাদের গ্রোথ হয়েছে এরকম দেখা যায়, বিকজ মুনের যে অ্যাফ্লিকশন সেটা অনেকটা কমে যায় যখন আমরা অন্য জায়গায় চলে যাই, চেঞ্জ হয়ে যায়, ওয়াটার বডি ক্রস করছি আমরা, সো ওই জন্য ওভারসিজ ট্রাভেল বলা হয় এমনিতেও, তো ফরেন জার্নিকে বলা হয়। তো সেখানে আমাদের মুন অনেক চেঞ্জ হয়, ভাগ্য চেঞ্জ হয়ে যেতে পারে অনেকের, প্লেসের ওপরেও অনেক ভাগ্য চলে আসছে। মানে আমি মানে বিফোর আই এম অ্যান অ্যাস্ট্রোলজার, আই এম অ্যান ইন্ডিয়ান, whenever আই এম লাইক বর্ন ইন দিস পার্টিকুলার কান্ট্রি, রাইট? তো মানে জন্মর সাথে সাথে আমার সবার আগে আইডেন্টিটি হচ্ছে আমি ইন্ডিয়ান, তো বাবারও নয় মারও নয়, তো এই রকম ব্যাপারটা। সেখানকার যা যা ঘটনা বা ইত্যাদি ডেমোগ্রাফিক্স সেটাও রিলেট করে যায় আমাদের সাথে। দোষ নিয়ে কথা বলছিলাম, ধরো কাল সর্প দোষ নিয়ে কথা হলো, এরকম আর কোন কোন দোষ রয়েছে যেগুলো নিয়ে আমাদের ভাবা দরকার, মানে যেগুলো চার্টে থাকলে সত্যিই মানুষের লাইফকে এফেক্ট করে? সব থেকে খারাপ আমি যেটা এতদিন অ্যাস্ট্রোলজি করে বুঝেছি সেটা হচ্ছে অ্যানসেস্টেরিয়াল কার্স, ফোর ফাদার্স ডেপ্ট বা পিতৃদোষ বা পিতৃঋণ। এবার পিতৃদোষ অন্যভাবে হয় ভেদিক অ্যাস্ট্রোলজির কারণবশত, পিতৃঋণ অন্য কারণবশত হয়। এবার এগুলো কাটানোর জন্য যে মানে রিচুয়ালগুলো রয়েছে, নারায়ণ নাগবলি বা ত্রিপিণ্ডি শ্রাদ্ধ, এগুলো আমরা করাতে পারি। একটু ডিটেলে বলো, মানে বিষয়গুলো একটু বুঝিয়ে বলো আমাদের। বিষয়গুলো হচ্ছে ইন জেনারেল রবি যদি কোনোভাবে পীড়িত থাকে কারোর জন্মছকে, সেটা ভেদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী যদি 8th হাউসে থাকে বা 12th হাউসে থাকে বা রাহুর দ্বারা কোনোভাবে অ্যাফ্লিক্টেড থাকে, তো সেটা পিতৃদোষ ধরা হয়। এবার এটা অ্যাস্ট্রোলজার টু অ্যাস্ট্রোলজার ভ্যারি করে, তার এক্সপিরিয়েন্সেও ভ্যারি করে যে সে কতটা চার্টটাকে রিড করতে পারছে। যেরকম আমি একটুখানি আউট অফ কনটেক্সট চলে যাচ্ছি, সেটা হচ্ছে যে কিছুদিন আগে বহরমপুর থেকে আমার একটা কনসালটেন্সি হয়, শি ইজ আ ডক্টর। তো উনি প্রথমে যখন কনসালটেন্সি নিচ্ছেন, অনলাইন কনসালটেন্সি করছি আমি, তো উনি বলছেন যে আপনি কি বুঝছেন আমার চার্ট দেখে। বা প্রথমে মানে ফার্স্ট 25 মিনিটস আমি কাউকে কথা বলতে দিই না, মানে আমার সাথে যখন কারোর কনসালটেন্সি হয়, মানে আমি শুধু প্রেডিকশনসই করি।
তারপরে আই টেক ইন লাইক স্পেসিফিক কোয়েশ্চেন্স ফ্রম দেম। তো এবার ওনাকে আমি বলি যে আপনার চার্টে তো একটা বৈধব্য যোগ আছে, তো হাজব্যান্ডের কোনোভাবে আনটাইমলি ডেথ হতে পারে। তো শি স্টার্টেড ক্রাইং। তো উনি বলছেন যে হ্যাঁ, আমার হাজব্যান্ড তো বিয়ের 4 মাস পরেই উনি মারা গেছেন। কিন্তু আমাকে তো এই কথাটা আমি আজ অবধি হয়তো 5 থেকে 6টা অ্যাস্ট্রোলজার দেখিয়েছি, তারা কেউ আমাকে বলেনি কখনো যে আমার বৈধব্য যোগ আছে। আপনি এটা কি করে বললেন? ফার্স্টলি আমি জানতে চাই, বিকজ আমিও কিছুটা অ্যাস্ট্রোলজি আমি নিজেও জানি, আমি নিজেও তো দেখতে পাচ্ছি না এটা, আপনি কি করে বলছেন এটা আছে। তো এরকম আমি ওনাকে তখন বোঝালাম যে নাডি অ্যাস্ট্রোলজি যেহেতু টেকনিকটা আলাদা, তো ট্রাইন যেহেতু আমি সাথে ধরে নিচ্ছি, তো সেখানে আমি দেখতে পাচ্ছি এই কানেকশনটা রয়েছে, যেটা হয়তো নর্মাল কোনো বেদিক অ্যাস্ট্রোলজার নাও বুঝতে পারে। তো ওই জন্য হয়তো তাকে কখনো প্রেডিক্ট করেনি, হয়তো আগে প্রেডিক্ট করলে বা এটা রিজলভ করানোর জন্য কোনো রিচুয়াল করালে হয়তো হতো না। রিচুয়াল করালে এগুলো ঠিক হয়ে যায়। যেমন মাঙ্গলিকের ক্ষেত্রে আমরা দেখি যে আগে একটা হয়তো গাছের সঙ্গে বিয়ে দিল বা অন্য কিছুর সাথে বিয়ে দেওয়া হলো, মানে এগুলো সত্যি সত্যি কাজ করে? মাঙ্গলিক দোষ জিনিসটা মানে আমি যেভাবে দেখি সেটা হচ্ছে প্রথমত তো মাঙ্গলিক দোষের রিজন ইন আ বার্থ চার্ট অনেক হতে পারে, ক্যান্সেলেশনও হতে পারে। হয়তো ভাওচালিত চার্টে বা কোনোভাবে মার্সের প্লেসমেন্ট চেঞ্জ হয়ে গেছে, তখন হয়তো সেটা 50% এফেক্টিভ হয়ে যাবে। বা এবার মঙ্গলের প্লেসমেন্ট হিসেবেই যে শুধুমাত্র মাঙ্গলিক দোষ হয়ে থাকে তা নয়, মঙ্গল যদি কোনোভাবে শুক্র বা চন্দ্রের সাথেও অ্যালাইন্ড থাকে সেটাকেও আমরা মাঙ্গলিক দোষ হিসেবেই দেখি। বা যদি কোনোভাবে ভেদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী D9 বা নবভাম্স চার্টে যদি মঙ্গল নিচস্থ হয়ে যায়, তাহলেও সেই ক্ষেত্রে মাঙ্গলিকের মতো রেজাল্ট দেয়। তো এই কন্ডিশনগুলোকে দেখতে হবে। এবং আমাদের এখানে ধরুন মাঙ্গলিক দোষ কাটানোর জন্য যে সমস্ত রিচুয়ালগুলো করা হয়ে থাকে, শিব বিবাহ বা নারায়ণ বিবাহ ইত্যাদি, এইগুলো আমি খুব একটা মানি না। ইট ডিপেন্ড করে, অ্যাস্ট্রোলজার টু অ্যাস্ট্রোলজার ভ্যারি করে। তো আমি খুব একটা মানি না। আমি মানি এর যে অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডিস যে দুটো উল্লেখ রয়েছে, একটা হচ্ছে ছেলেদের জন্য ইটস কল্ড অর্ক বিবাহ, যেটা আপনি বলছিলেন গাছের সাথে বিয়ে দেওয়া ইত্যাদি, এটা ছেলেদের। মেয়েদের হচ্ছে কুম্ভ বিবাহ, যেখানে মাটির কলসির সাথে বিয়ে দেওয়া হয় এবং এটা ভেঙে দেওয়া হয় তারপরে। এবার এটা করানোর স্পেসিফিক জায়গা রয়েছে, ত্র্যম্বকেশ্বরে হয় বা নানান এখন অন্যান্য মন্দিরগুলোতে হয়, ইউপিতে হয়, গোকর্ণাতে হয়, দেওঘরেও হয় মনে হয়। হ্যাঁ, অনেক জায়গাতেই এই জিনিসগুলো এখন করা হয়। বাট প্রপার রিচুয়াল না করলে চান্সেস এরকম থাকে কি ওটা টেম্পোরারিলি কোনোভাবে রিজলভ হয়ে যাবে, আবার পরে কোনোভাবে সেটার এফেক্ট বোঝা যাবে। তার মানে এটা অরিজিনালি হয়? মানে এখন কিন্তু অনেকেই বলেন যে এটা কোনো ব্যাপার নয়, এগুলো একটা ভুল ধারণা, কুসংস্কার। না না, এটা হওয়ার আরও রিজনস আছে, বিকজ এনার্জি লেভেলস তাদের বেশি থাকে। রিসেন্টলি মানে আমি একটা মানে পডকাস্টে গেছিলাম, তো সেখানে মানে এরকম একটা রিল খুব মানুষ লাইক করছে আমি দেখেছি, আমারই কিছু কথাবার্তা। তো এনার্জি লেভেলস অনেক বেশি থাকে তাদের, এবং ওভার দ্য ইয়ার্স আমাদের যেহেতু মানে এনার্জি লেভেল কমে যায়, তো সেই কারণবশত 28-এর পর থেকে বলা হয় কেতু গ্রহ বা মঙ্গলের দুষ্প্রভাব লাইফে কমে যায়। বেসিক্যালি দুটো সিমিলার এনার্জিস, মঙ্গল অ্যান্ড কেতু, একটা একটু বেশি সেপারেটিভ আর একটা একটুখানি বেশি অ্যাটাকিং। তো এই ধরনের পার্সপেক্টিভ আর কি আমরা বলে থাকি অনেক সময়। মানে আপনি 28 বছর বলছেন, সেক্ষেত্রে ধরুন কেউ মাঙ্গলিক, তাহলে তার বিয়েটা কি 28-এর পর হওয়া বেটার? একদমই তাই। এবং এরকমও চার্টস রয়েছে যেগুলো ধরুন কোনোভাবে ভিনাস রাহু যদি কোনোভাবে অ্যালাইন্ড, তাহলে আমরা বলি 32+ পর বিয়ে করতে, সেটা ভালো হয় আর কি। তো অনেকে তার আগে করে ফেলেন, তাতে সমস্যায় আসেন আমাদের কাছে। আর অনেক সময় এফেক্ট করে না, সাংসারিক অশান্তি হতে পারে, বা কোনোভাবে মানে মিল হচ্ছে না, বা কোথাও না কোথাও একটা অন্য কোনো প্রবলেম ইত্যাদি। ডিপেন্ড করছে, এটা পুরো চার্টটা দেখতে হবে। শুধুমাত্র মার্সকে দেখে কারোর লাইফতে বলা সম্ভব না। মানে মার্স হচ্ছে হাজব্যান্ডের কারক নাডি অ্যাস্ট্রোলজিতে, যেরকম জুপিটার আমরা ভেদিক অ্যাস্ট্রোলজিতে বলে থাকি, বা 7th হাউস, 7th লর্ড ইত্যাদি ভেদিক অ্যাস্ট্রোলজিতে বলা হয়। নাডি অ্যাস্ট্রোলজিতে আমরা জাস্ট মার্সের প্লেসমেন্ট দেখেই আমরা বলতে পারি হাজব্যান্ড কীরকম হবে, বা তার মধ্যে কোনো ম্যালিফিক ইনফ্লুয়েন্স থাকলে যেরকম ম্যালিফিক ইনফ্লুয়েন্স থাকবে সেরকম আমরা প্রেডিকশন করে থাকি আর। মানে এগুলো ফলে যায় একদম, যেরকম আপনি চার্টে দেখছেন রিয়েল লাইফেও সেটাই হবে? হ্যাঁ, আমার প্রেডিকশন ফেলিয়ার্স খুব কম আমার লাইফে, এবং সামহাও এটা বোঝার পরে আই হ্যাভ বিকাম অ্যান অ্যাস্ট্রোলজার। এবং আমি যখন কাউকে কোনো কিছু বলি, এটা আমি জানি না কি করে হয়, কিছুদিন পরে কোনো একটা অ্যাক্টিভিটি মানে সাথে সাথে মানে ঘটে তাদের লাইফে। এবং অনেকে এটা আমাকে দেখিয়েও অনেকে আবার বলেছেন যে না স্যার, আপনি বলেছিলেন তার কিছুদিন পরেই জিনিসটা ঘটে গেছে, এরকম।
অনেকের ক্ষেত্রে হয়। আমরা পিতৃদোষের কথা বলছিলেন, আপনি হ্যাঁ, তো পিতৃঋণের কথাও বলছিলেন, হ্যাঁ, তো পিতৃদোষ নিয়ে বলছিলেন। পিতৃ ঋণ, এটা মানে লাল কিতাব অ্যাস্ট্রোলজির পার্ট। পিতৃদোষ হচ্ছে বেসিক্যালি যখনই রবি চার্টে পীড়িত থাকবে যে কোনোভাবে, হাউসে কারণবশত হতে পারে, রাহু স্যাটার্ন কেতুর কারণবশত হতে পারে ইত্যাদি। কি কি সমস্যা হয়? খুব বেসিকভাবে আমি বোঝানোর চেষ্টা করছি, যারা মানে মোস্টলি অডিয়েন্স তো প্ল্যানেটস বুঝবে না, তো সেই জন্য মানে যদি মানে ম্যাক্সিমাম কেসেস এরকম হয় পিতৃদোষের ক্ষেত্রে, যে পূর্বপুরুষদের কারোর হয়তো শ্রাদ্ধ শান্তি ঠিক করে করা হয়নি, অ্যান্ড দ্যাট বিকামস দ্য মেইন রিজন যার কারণবশত প্রবলেমটা আসে। এবারে এটা রিলেটিভসদের হতে পারে, কো রিলেটিভসদের থেকে হতে পারে, বা এরকম হতে পারে শ্রাদ্ধ শান্তি বলতে আমি নর্মালি যে ধরনের আমরা শ্রাদ্ধ করে থাকি কেউ গত হলে, আমি সেটা বলছি না। এটা হচ্ছে বেসিক্যালি পিণ্ডদান। পিণ্ডদান না করা হয়ে থাকলে প্রবলেমটা বেশিরভাগ দেখা যায়, এবং এরকম পাস্ট হিস্ট্রি থাকবেই কিছু না কিছু এই পার্টিকুলার জিনিসটার জন্য। তো হয় এরকম কি, যে পার্টিকুলার ফ্যামিলি মেম্বারের আত্মা শান্তি পায় না, সেই পার্টিকুলার আত্মাটা চায় যে খুব নোবেল কোনো পার্সোনালিটি যে আমারই মানে পরিবার থেকে বিলং করে, সে কোনোভাবে আমাকে উদ্ধার করবে এই সিচুয়েশন থেকে। অ্যান্ড দিস ইজ হাউ দিস বিকামস আ প্রবলেম। যার হচ্ছে তার ক্ষতি হয় এতে, কিন্তু অ্যাকচুয়ালি মানে পার্সপেক্টিভটা এরকম যে আচ্ছা সে নোবেল বলে মানে সে ওটা করতে পারবে, তার প্রতি এক্সপেকটেশন সেই পার্টিকুলার স্পিরিটের, এইরকম ব্যাপার। তার মানে তুমি বলছো যে একটা স্পিরিট প্রজন্মের পর প্রজন্ম থেকে যেতে পারে, এবং মানে That তার is why- এক্সপেকটেশন থাকবে যে আমার বংশেরই কেউ আমাকে মুক্তি দিক। হ্যাঁ, এবং রিচুয়ালগুলো তো ওরকমই। ত্রিপিণ্ডি শ্রাদ্ধ ইজ ফর 3 generations, নারায়ণ নাগবলি ইজ ফর 9 generations। তো দেখতে হবে কার্সটা কতটা পরিমাণ অ্যাস্ট্রোলজিক্যালি। বোঝা যায় কিভাবে? নর্মাল যদি সান থেকে যদি অ্যাফ্লিকশন হয়, অনেকে ত্রিপিণ্ডি শ্রাদ্ধ করালেই ঠিক হয়ে যায় 3 generations। আর অনেক সময় এটা বুধের কারণবশতও হয়। বুধ যদি 9th প্লেসড হয়ে যায় তাহলে ঋণ হয়ে যায়, তখন পিতৃ ঋণ, এবং আলাদা কানেকশনস রয়েছে লাল কিতাব অনুযায়ী। তো এইভাবে দেখতে হয়, এবং আলাদা রেমেডিসও আছে, অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডিসও হয়। যেরকম অশ্বত্থ গাছে জল দেওয়ার একটা রেমেডি আমরা করাই, একটা পার্টিকুলার রিচুয়াল আছে, সেটা করে তারপরে করতে হয় এই পার্টিকুলার জিনিসটা, উইচ ইজ প্রফেশনাল, আমি ওইদিকে যাব না, বাট স্টিল মানে এই ধরনের নানান রেমেডিস আমরা করিয়ে থাকি, প্রেসক্রাইব করি ওই টাইমে। পিতৃ ঋণের ক্ষেত্রে মানে এরম ঘটনা তুমি পেয়েছো, তোমার কেস পেয়েছো? প্রচুর প্রচুর। 98% অফ দ্য চার্টস দে হ্যাভ দিস। 98% এখন বর্তমানে পিতৃদোষের সাথে সাথে প্রেত বাধার কানেকশনটা কো রিলেটেড, এবং সাথে সাথে শ্রাপিত দোষও আছে। রাহু এবং শনি একত্রিত থাকলে শ্রাপিত দোষ বলা হয় ভেদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী। তো এই তিনটে একসাথে একত্রিতভাবে রিলেটেড, তখন আমি জাস্ট একটাই রিচুয়াল করতে বলি, তো সেটা করলে হয়তো পুরোটা কেটে যাবে এরকম। মানে রিচুয়ালটা একটু বলা যাবে আমাদের? হ্যাঁ, নারায়ণ নাগবলি বা আমি যে রিচুয়ালটা করতে দিই প্রফেশনালি, সেই ধরনের রিচুয়াল করে কাটিয়ে দেওয়া যায়। এছাড়া আর কি দোষের কথা তোমার মাথায় আসছে এখন, যেটা খুব কমন ভাবে পাও তুমি? দোষ তো দেখো, ভেদিক অ্যাস্ট্রোলজিতে দোষই হচ্ছে মেন জিনিস। মানে দোষ বলেই মানুষদেরকে এতদিন ভয় দেখানো হয়েছে, বা মোস্টলি অ্যাস্ট্রোলজাররা তাই করে, তারা দোষই বলে। নেগেটিভিটিটার পার্সপেক্টিভটাই আগে বোঝায় যে এই দোষ আপনার জন্মকুণ্ডলিতে রয়েছে, তারা এর বেশি হয়তো আর কিছু বলে না। অনেকে এরকম আছে, হয়তো এক্সপ্লেন করার ক্ষমতা নেই তাদের, সেটাও হতে পারে, বা অনেকে আছে অতটা টাইম দিতে পারেন না তারা তাদের প্রফেশনের কারণবশত, বোথ ওয়েজ। তো শ্রাপিত দোষ রয়েছে, এছাড়া গ্রহণ দোষ আছে। গ্রহণ দোষ তখন আমরা বলি যেটা বেসিক্যালি কেতু রবি বা রাহু রবি ইত্যাদি। সংঘর্ষ দোষ আমরা বলে থাকি যখন মার্স স্যাটার্ন বা মার্স রাহু কানেক্টেড থাকবে ইত্যাদি, নানান মানে যোগ রয়েছে। যোগ রিলেট করেই হচ্ছে বেদিক অ্যাস্ট্রোলজি, এবং ম্যাক্সিমাম যোগগুলো তখনই হয় যখন রাহু কেতু শনি কোনোভাবে অন্য প্ল্যানেটের সাথে অ্যালাইন করে বা ইন কম্বিনেশন আসে। প্রবলেমগুলো সব এই তিনটে প্ল্যানেটই ঘটায় মোস্টলি কারোর জীবনে। তো ওই জন্য আমরা মজা করে অ্যাস্ট্রোলজাররা রাকেশ বলি শর্ট ফর্মে জিনিসটাকে। নর্থ ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজাররা তো খুব বলে রাহু কেতু শনি। আচ্ছা আচ্ছা, দারুণ। এটা কিন্তু মজার জিনিস বললে, মানে একটা গম্ভীর আলোচনার মধ্যে একটুখানি হাসির ব্যাপার আর কি। আমাদের ধরো এই যে অনেকের এখন তো প্রচুর প্ল্যানেটারি ট্রানজিশন হচ্ছে এই সময়টায়, মানে জাস্ট কুম্ভটা গেল,
তো তোমার এই সময় মানে মানুষের উপর কি কি এফেক্ট আসছে, মানে কি কি, ধরো ওভারঅল আমি জানতে চাইছি এই বিষয়টা সম্পর্কে। দেখো এই বছরে প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট এরকম আছে কি বৃহস্পতি, কেতু এবং মঙ্গল বাদে সব প্ল্যানেটস একই পার্টিকুলার রাশিতে চলে আসছে, যেটা মিনে, মোস্টলি মিনের ওপর হচ্ছে জিনিসটা। তো স্যাটার্ন ট্রানজিট করবে মিন রাশিতে, সেখানে অলরেডি আদার প্ল্যানেটস আর দেয়ার, যতগুলো প্ল্যানেট আছে সবাই হয়তো ওখানেই। তো এই পার্টিকুলার কন্ডিশনটা এরকম কিছু ঘটাতে পারে, কোনো ন্যাচারাল ডিজাস্টার, আমরা অলরেডি ভূমিকম্প ফেস করছি, হয়তো 2টো ভূমিকম্প আমরা দেখে নিয়েছি বছর শুরুর পর থেকে। এবং আগুন লাগার ঘটনাও কিন্তু খুব দেখতে পাচ্ছি। আগুন মঙ্গলের কারক, তো এমনিতে মার্সের ইয়ার বলাই হচ্ছে, বাট সেটা মেন রিজন নয়। রিজন হচ্ছে এরকম কি মঙ্গল নিচস্থ হয়ে সেম ত্রিকোণে চলে আসছে, যে বাকি প্ল্যানেটগুলো রয়েছে তার সাথে অ্যালাইন্ড হয়ে যাচ্ছে। সেই জন্য শুধুমাত্র যে মানে এই ধরনের জিনিসই হবে তা না, সুনামিও হতে পারে, যেহেতু জলরাশিতে হচ্ছে জিনিসটা। এছাড়া কোনো নামী ব্যক্তির অ্যাসাসিনেশন হতে পারে, কোনো সেলিব্রিটির অ্যাসাসিনেশন হতে পারে, বা কোনো পলিটিশিয়ানের অ্যাসাসিনেশন হতে পারে ওয়ার্ল্ড বেসিসে, দ্যাট ক্যান অলসো হ্যাপেন। বা এরকম হতে পারে কি কোনো মনিটারি ক্রাইসিস তৈরি হলো, বা কোনো গভর্নমেন্ট স্ক্যাম কোনো ধরনের সামনে এলো, এটাও এই বছরে হওয়া পসিবল। সো মোস্টলি ট্রানজিটের যেটা আমরা প্রেডিকশানে বলে থাকি, ট্রানজিট হওয়ার সময় 3 মাস, আর যখন চলে যাচ্ছে একটা হাউস থেকে লাস্ট 3 মাস, এই দুটোতে সব থেকে বেশি প্রভাব থাকে। তো আমাদের রাহু কেতু ট্রানজিট রয়েছে নেক্সট মেতে, বাট এখন যেহেতু স্যাটার্ন ট্রানজিট করে সব প্ল্যানেট এক জায়গায় চলে আসবে, তাই জন্য আমাদের এপ্রিল আর মে এই 2টো মাস খুব বুঝে চলা উচিত সবার। এবং বুঝে চলা উচিত বলতে কি বলছো, মানে কি কোনো কি বিষয়? রিস্ক না নেওয়াটা ভালো এই সময়। এবং তার সাথে সাথে এই সময়ে নানান রকম ন্যাচারাল ডিজাস্টার, উইমেন রিলেটেড কোনো ঘটনার সম্মুখীন আমরা হতে পারি। অন্য কোনো ঘটনা অলরেডি আমি কিছু একটা দেখছিলাম নিউজে, তো এই ধরনের কিছু আবার হতে পারে উইমেন রিলেটেড। ঠিক আছে, তো এইগুলো হতে পারে। এখন হওয়ার পার্সপেক্টিভ অনেক কিছুই রয়েছে, এবার দেখা যাক কোনটা হয়। এই ধরনের প্রবলেমস আসতেই পারে এই বছরে। যখন ধরো সমস্ত প্ল্যানেটগুলো একটা রাশির মধ্যে যাচ্ছে, সেক্ষেত্রে ধরো কারো মীন রাশি, তো সেক্ষেত্রে সেই ব্যক্তির উপর কি কিছু খুব মারাত্মক এফেক্ট কিছু হওয়ার চান্স থাকে? হ্যাঁ, মীন রাশিতেই যেহেতু এতগুলো গ্রহ প্রবেশ করছে, মাইন্ড বেশি ফ্লাকচুয়েটিভ হয়ে যাবে এই সময়। আর নাডি বলে যখন এতগুলো প্ল্যানেট একসাথে ট্রিগার্ড হয়, তখন প্রথম যে 3টে প্ল্যানেট যাদের ডিগ্রি ক্লোজ বাই টু দ্য মুন, সেটা সবার আগে একটা গ্রুপ অনুযায়ী মানে এফেক্টিভনেস দেখাবে, মানে কোনো কিছু ঘটাবে, তারপরে বাকি প্ল্যানেটগুলো ঘটাবে। এরকম আমরা নাডিতে বলে থাকি, মানে যদি 3টের বেশি প্ল্যানেট একটা হাউসে চলে আসে। তার মানে এক্ষেত্রে যাদের মীন রাশি তাদের এখন একটু সাবধান হওয়া ফ্লাকচুয়েটিভ হয়ে যাবে, জরুরি। বেশি বেশি মাইন্ড ফ্লাকচুয়েশনস হতে পারে, হঠাৎ লস দেখতে পারে তারা, হঠাৎ কাজই করতে ইচ্ছা করবে না, অদ্ভুত লেজিনেস কাজ করবে, প্ল্যানস এক্সিকিউট হবে না মীন রাশির জন্য, এরকম হবে এখন। মানে আমার কুম্ভ রাশি, দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন, অনেকে অ্যাক্সিডেন্ট হতে পারে এই সময় মীন রাশির যারা রয়েছেন। তোমার এ কদিন তো কুম্ভ রাশিতে ছিল সবকিছু, মানে আমার কুম্ভ রাশি। তো আমি এর জন্য এই ব্যাপারটা নিয়ে একটুখানি চর্চা করছিলাম, তাতে আমি দেখলাম যে তুমি যেগুলো বলছো সেগুলো এতদিন কুম্ভ রাশির জন্য ছিল। হ্যাঁ, একদমই তাই। তো কুম্ভ থেকে সরে যাচ্ছে স্যাটার্ন, তো সেই কারণবশত এখানেই সব মিনেই হবে যা প্রবলেম হওয়ার। রাহু ইজ অলরেডি দেয়ার, তো রাহু শনি ইটস নট আ গুড ইয়োগা, মেক্স পিপল লেজি ওই টাইমে। আমরা যখন ধরো দশা নিয়ে কথা বলছি, তাহলে তো 7.5-এর কথা একটু বলতেই হবে, তাই না? হ্যাঁ একদম, বাট আমি তো দশা নিয়ে বিচার করি না, বিকজ অনেকের এটা ভুল ধারণা আছে। অনেকেই এসে আমাকে বলে যে আমার তো অমুক দশা চলছে, তমুক দশা চলছে। তো আমি তাদেরকে বলি যে দেখুন, আমি যে পার্টিকুলার টেকনিকে অ্যাস্ট্রোলজি করি সেটা অনেকটা বেশি আপডেটেড, মানে আগেই ছিল, তো লোকে এতটা জানতো না এই টেকনিকটার বিষয়ে। দশাটা অতটা ইম্পর্টেন্স রাখে না আমাদের টেকনিকে। তার কারণ হচ্ছে যেরকম মানে দশার সায়েন্সটা 120 বছরের একটা টাইম লাইন, তো 120 বছর আমরা কোথায় বাঁচি এখন? আচ্ছা, তো এইভাবে তো মানে কারোর মানে আর পার্টিকুলার এক একটা দশা চলে, এক একটা প্ল্যানেটের যে দশা চলে সেটার টাইম লাইন রয়েছে, কোনোটা 7 বছর, কোনোটা 18 বছর, এই রকম। তো অতদিন কি তাহলে তার জীবনে শুধু সেই জিনিসটাই ঘটিত হবে, মানে যেটা ওই প্ল্যানেটটা চাইছে
সেরকম নয় জিনিসটা। তো তার জন্য অন্তর্দশা, প্রত্যন্তর্দশা ইত্যাদি দেখে বেদিক অ্যাস্ট্রোলজিতে যেভাবে প্রেডিকশন হয়, বাট এর থেকে অনেক আপডেটেড সায়েন্স ভৃগুনন্দী নাডি। সো সেক্ষেত্রে বলো, মানে তাহলে আমাদের 7.5 নিয়ে, তুমি যেটা বলছো 7.5 নিয়ে তাহলে অতটা ভাবার দরকার নেই? না, নিশ্চয়ই দরকার আছে, ডিপেন্ডিং অন দ্য চার্ট। যদি স্যাটার্নের মানে নিজস্ব রাশি প্রাপ্তি হয়ে থাকে বা লগ্ন সাপেক্ষে স্যাটার্ন ইজ আ ফ্রেন্ডলি প্ল্যানেট, তাদের জন্য অতটা স্ট্রেসফুল হবে না সিচুয়েশান। আদারওয়াইজ হতে পারে অ্যান্টি প্ল্যানেটস বা এনিমি প্ল্যানেটসের আন্ডারে পড়লে তখন এটা পসিবল কোনো প্রবলেম অ্যারাইজ হলো। বাট পুরো ব্যাপারটাই চার্ট ডিপেন্ডেন্ট। ট্রানজিট তখনই ট্রিগার হবে যখন নেটাল চার্টের প্ল্যানেটস কী কী ট্রিগার্ড হচ্ছে ওই ট্রানজিট দ্বারা, সেই অনুযায়ী মানুষের লাইফে ইভেন্ট হবে। তো আমাদের মেজর প্ল্যানেটস যেগুলো স্লো মুভিং, সেগুলোকে আমরা বেশি প্রায়োরিটি দিই, যেরকম স্যাটার্ন, জুপিটার, রাহু কেতু ইত্যাদি। জুপিটার 1 বছর, স্যাটার্ন 2.5 বছর, আর রাহু কেতু 1.5 বছর। তো এই টাইম পিরিয়ডগুলোই আমাদের চেঞ্জ আসে। 1.5 বছর খারাপ গেল, 1.5 বছর হঠাৎ ভালো যাচ্ছে, 1 বছর খারাপ গেল, 1 বছর আবার হঠাৎ ভালো যাচ্ছে, এরকম হতে থাকে। মানে তুমি স্যাটার্নের কোন ফেজটার কথা বলছো? স্যাটার্নের তো 7.5, যেটা 7.5 বছরের যে গল্পটা, তুমি কি প্রথম 2.5 বছরের কথা বলছো? না, মানে 7.5 যদি আমি কথা বলি টু স্পেসিফিক, তাহলে এটা ডিপেন্ড করবে স্যাটার্ন কার সাথে গিয়ে অ্যালাইন হচ্ছে। স্যাটার্ন যদি এখন ভেনাসের সাথে গিয়ে অ্যালাইন হচ্ছে ওই পার্টিকুলার মুভমেন্টে, ট্রাইন থেকে হোক বা পুরো ডাইরেক্ট তার সেই নেটাল চার্টে যেখানে প্লেসমেন্ট রয়েছে জুপিটারের বা ভেনাসের, সেখানে চলে যাচ্ছে, তাহলে এটা ভাগ্য উন্নতির সময় আমরা বলে থাকি। হ্যাঁ, মানে এটা কিন্তু আমি অনেক জায়গায় শুনেছি 7.5 মানে তোমার শুধুমাত্র নেগেটিভ হবে এমন কোনো ব্যাপার নয়, অনেকের ক্ষেত্রে তার উন্নতিরও সময়। এটার সাথে 7.5 কোনো রিলেশন নেই, মানে এটা জেনারেল ট্রানজিটে স্যাটার্ন যেখানে যাচ্ছে, যে পার্টিকুলার হাউসে যাচ্ছে, এন্টার করছে, সেখান থেকে দেখতে হবে যে কোন কোন আদার্স প্ল্যানেটকে সে অ্যাসপেক্ট দিচ্ছে বা তাদের সাথে গিয়ে মানে অ্যাকম্পানিড বাই হচ্ছে। তো সেইভাবে রেজাল্টটা তার জীবনে এক্সপেক্টেড। আচ্ছা, আমরা এখন পুরো ব্যাপারটা তোমার কাছ থেকে বুঝলাম যে বিভিন্ন মানুষের দোষ কিছু থাকলে কি হচ্ছে, বা ধরো বাধা থাকলে কি হচ্ছে। এবার একটু অন্যদিকে যাই। আমরা ট্যাটু নিয়ে আলোচনা করছিলাম। হ্যাঁ, তোমার অলরেডি দেখা যাচ্ছে যে গলায় সুন্দর করে একটা ট্যাটু রয়েছে। কি লেখা রয়েছে ওখানে? ট্রুথ অ্যান্ড বিয়ন্ড। আচ্ছা, তো ট্যাটু নিয়ে কিন্তু মানুষের মনে প্রচুর প্রশ্ন। ট্যাটু ব্যাপারটা অনেকেই, ধরো আমার গায়েও অনেকগুলো ট্যাটু রয়েছে, বিশেষ করে কিছু মন্ত্রও লেখা রয়েছে। অনেকের প্রশ্ন যে ট্যাটুটা কেন গায়ে করিয়েছো? ট্যাটুটা তো গায়ে করানো মানে একটা মন্ত্র গায়ে লেখা তো উচিত নয়, কারণ মন্ত্র গায়ে লিখলে তো অনেক নেগেটিভ এফেক্ট আসতে পারে। এই ব্যাপারে তোমার কি মত? আমার নিজেরও ট্যাটু আছে, তো আমি অবভিয়াসলি মানে ফরেই কথা বলবো। এবং অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্টে আমি নিজে রেমেডি ওয়াইজও অনেককে ট্যাটু করতে বলি। আচ্ছা। এবং বিদেশেও আমরা দেখেছি, মোস্টলি থাইল্যান্ডে সাকিয়ান্ত ট্যাটু খুব ফেমাস। ওখানে মানে ওরা মেডিটেশন ওরিয়েন্টেড একটা পর্যায়ে নিয়ে গিয়ে ট্যাটু করায়, কোনো স্পেসিফিক অরা ক্লেন্সিং করায় উইথ ট্যাটুজ এন্ড থিংস লাইক দ্যাট। ওদের ট্যাটু করার টেকনিকটাও তো আলাদা। হ্যাঁ, অনেক আলাদা, মানে ব্যাম্বুস দিয়ে যেটা তুমি বলছো করা হয়, তো সেটা তো রয়েছেই। বাট এই স্পিরিচুয়াল একটা এনার্জি নিয়ে সেটার ট্যাটু করাও আলাদা ওদের মধ্যে রয়েছে। তো আমাদের এখানে ট্যাটু যে কালচারটা, সেটা ইন্ডিয়া থেকেও আসে। মানে অনেক ট্রাইবস আছে যারা, হ্যাঁ, প্রথমে যারা করাতো। তো ট্যাটু মানে নতুন কিছু নয়। হ্যাঁ, মেশিনগুলো হয়তো অনেক বেশি আপডেটেড হয়েছে এখন এইরকমই, বাট জিনিসটা তো আমাদের এখান থেকেও আছে। আর তো বেসিক্যালি যখন ট্রাইবালসরা ট্যাটু করাতো, তো ওরা স্পিরিট গাইড হিসেবেই করাতো। হাউ উইল দে গেট ট্যাটুজ, বেসিক্যালি আমি যত ডকুমেন্টারিজে দেখেছি, তো ইউজুয়ালি কী হয় কি, কোনো পার্টিকুলার একটা মানে হান্টিং সেশনে গেল ট্রাইবালসরা, তো সেখানে যে হান্ট করতে পারলো, তো হি গেটস আ ট্যাটু অ্যান্ড হি বিকামস লাইক, মানে একটা হিরোইক একটা ব্যাপার রয়েছে ওটার পেছনে। অ্যান্ড ওটার একটা প্রতীক হিসেবে একটা ট্যাটু করে দেওয়া হলো তাকে। আমি যেভাবে দেখি জিনিসটাকে, তো এটা অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডিও হতে পারে। অনেক সময় আমরা দেখে থাকি কি কোনো সার্জারি হতে চলেছে কারোর, তো তখন আমরা এরকম সাজেস্ট করি, গেট আ পিয়ার্সিং ডান আর গেট আ ট্যাটু। তো ট্যাটু করালে অনেক সময় অনেকের অ্যাক্সিডেন্টস বা কোনোভাবে হয়তো কোনো অপারেশন হওয়ার ছিল, সেটাকে বাইপাস করিয়ে দেওয়া যায়। বিকজ ইটস আ সার্জিক্যাল থিং, নিডল দিয়েই হয়। আর অ্যাক্সিডেন্ট হলেও রক্তপাত হয়, এটাতেও রক্তপাত হয়। তো রক্তপাতটা আগের থেকে ঘটে গেলে প্ল্যানেট ট্রিগার করে না। প্ল্যানেট ইজ লাইক আ চাইল্ড, মানে ফর মি অ্যান্ড মাই কাইন্ড অফ অ্যাস্ট্রোলজি, প্ল্যানেট ইজ লাইক আ চাইল্ড। সো একটা বাচ্চা তোমার কাছে এসে বায়না করতে পারে
যে আমার এটা চাই বা ওটা চাই বা সামথিং, সো ইউ গিভ হিম আ ক্যান্ডি অর আ টয়, কিছুক্ষণ তো চুপ বসবে। তো ইটস লাইক দ্যাট, উই প্লে উইথ দ্য প্ল্যানেটস এইরকমভাবে, যে গেট আ ট্যাটু ডান অন দ্যাট পার্টিকুলার টাইম, তাহলে হয়তো সার্জারিটা হবে না। এটা কিন্তু দারুণ কথা সিমিলারলি বললে, মানে একদম অন্য রকমের একটা আইডিয়া। মানে তোমার ধরো রক্তপাতের যোগ রয়েছে ওই সময়টায়, তুমি তার আগেই একটা ট্যাটু করিয়ে রক্তপাত নিজে থেকে করিয়ে নিচ্ছ, যাতে ওই অ্যাক্সিডেন্টটাকে আমরা বাইপাস করে দিতে পারি খানিকটা। এক্স্যাক্টলি, খানিকটা না, পুরোটাই হয়ে যায়। পুরোটা হয়ে যায়, মানে এরকম এক্সাম্পল আছে তোমার কাছে? প্রচুর প্রচুর, আমি প্রচুর মানুষকে এটা রেকমেন্ড করেছি অ্যাস্ট্রোলজিক্যালি, এবং আমি প্রচুর অপারেশন ক্যান্সেলও করিয়েছি। প্রচুর প্রচুর মানুষ মানে আই ওয়াজ সো কনফিডেন্ট, মানে মানে আমি এখনও কনফিডেন্ট এই জিনিসটা নিয়ে, যে আমি এরকমও মানে আমি করেছি, আমি পুজো করেছি, অপারেশন ক্যান্সেল হয়ে গেছে, দ্যাট হ্যাজ হ্যাপেন্ড। এবং সাথে সাথে এরকমও হয়েছে যে আমি কোনো রেমেডি করিয়েছি এবং তার নেক্সট ডে অপারেশন হবে, ডক্টর নেক্সট ডে কল করে তাকে বলছে যে দরকার নেই অপারেশন করার, থাক। এরকমও আমি করিয়েছি রেমেডিস। এক একটা ঘটনা আমাদের একটু শেয়ার করো, মানে খুব অবাক লাগছে আমার শুনে, এটা খুব নতুন একটা ব্যাপার আমার জন্য। এটা খুব রিসেন্ট এরকম হয়েছে যে একজন ক্লায়েন্ট কোনো জেলা থেকে উনি অনলাইন কনসালটেন্সি করাবেন বলে বুকিং বা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন। যেদিন ওনার অ্যাপয়েন্টমেন্ট তার আগের দিন উনি কল করে বলছেন যে স্যার আমাকে বাঁচান, আমার বাবা হসপিটালাইজড এবং আমি কালকে হয়তো আপনার সাথে কনসালটেন্সিটা করতে পারবো না, আপনার কি সময় হবে, আজকে করে দিতে পারবেন কোনোভাবে? এবং আমি এই সিচুয়েশানগুলো মানে আমার পুরো মানে আমি খুব প্রায়োরিটাইজ করতে ভালোবাসি অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার। আমার মানে এই জিনিসটা সবসময় মানে খুব আমি খেয়াল রাখি যে মানুষকে কতটা আমি হেল্প করতে পারছি সেই সিচুয়েশানে। তখন এমার্জেন্সি সিচুয়েশানেই আসাটা স্বাভাবিক আমার আমার কাছে আর কি। তো হয় এরকম যে আমি তার কলটা সাথে সাথে অ্যাটেন্ড করি কিছুক্ষণের মধ্যে, এবং আমি চার্টে দেখি যে এরকম বাবার হসপিটালাইজেশনের কানেকশানস রয়েছে, কিছু রেমেডি আমি সাজেস্ট করি, এবং আমি দেখি যে কোনোভাবে মানে প্রাণ চলে যাওয়ার মতো কোনো সেরকম প্রবলেম নেই, সেটা দেখেই আমি রেমেডিটা সাজেস্ট করি। সেটার ওপরে কারোর হাত নেই, সেটা যদি সেই সময় থাকতো তাহলে হয়তো কোনো রেমেডি কাজ করতো না বা ইত্যাদি, তবে আমরা চান্স নিয়ে থাকি। তো হয়ে গেলে হয়ে গেল এরকম ব্যাপার, সেই সময় যদি এতটাই গুরুতর হয় সিচুয়েশান। তো তখন আমি এই রেমেডিটা বলার পরে 2 দিন বাদে তিনি জানান যে মানে সিচুয়েশান অনেকটা বেটার হয়েছে, ওনাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসতে পেরেছেন। এরকম প্রচুর আমি দেখেছি, এবং আমি নিজের ক্ষেত্রেও মানে আমি এটা ফলো করি যে আমার নিজের কোনো অ্যাক্সিডেন্ট রয়েছে বা কিছু ইয়ে রয়েছে, অ্যান্ড আই হ্যাভ আ লট অফ ট্যাটু আর্টিস্ট ফ্রেন্ডস, তো আমি তাদের কাছে গিয়ে আমি বলি আচ্ছা ঠিক আছে, লেটস গেট ডান উইথ আ ট্যাটু অ্যান্ড অল দ্যাট। এইগুলো করতেই থাকি। মানে তুমি ট্যাটু রিলেটেড একটা ইনসিডেন্ট আমাদের অন্তত বলো, মানে যেখানে এরকম ঘটনা ঘটেছে যে ট্যাটুটা করে বেঁচে গেছে, মানে তুমি হয়তো দেখেছো যে ভয়ঙ্কর আমি কিছু নিজে আছে। করেছি, আমি নিজে সব থেকে বড় এক্সাম্পল, বিকজ আমি ওই টাইমেই ট্যাটু করাই যে সময় আমার কোনো এই ধরনের ইনসিডেন্ট ঘটানোর আছে বা ঘটার আছে। কারণ সবসময় পসিবল হয় না আজকাল, অতটা ব্লাড ডোনেশনটা অতটা ইজি নয় এখন, নাহলে ব্লাড ডোনেশন ক্যান অলসো বি আ ভেরি গুড রেমেডি। আদারওয়াইজ এই সময় বজরংবলির পুজো আরাধনা করা, পার্টিকুলার টেকনিক আছে অ্যাস্ট্রোলজিক্যাল, সেইভাবে করা, বাট ইট টেক্স টাইম, 4 উইকস রিপিট করতে হয় বা ইত্যাদি নানান রকম ব্যাপার রয়েছে। তো সেইটাকে যদি আমি কাউন্টার করতে চাই তাহলে বেস্ট ওয়ে টু গেট রিড অফ ইট ইজ গেটিং আ ট্যাটু ডান। তো আমি ওই টাইমে সিটিং নিয়ে না, আই লাভ মানে বড় ট্যাটুজ আমার খুব ভালো লাগে, ফুল স্লিভ ট্যাটু বা কিছু এন্টায়ার ব্যাক পিস অ্যান্ড অল থিংস লাইক দ্যাট, তো যেগুলো করতে অনেকটা টাইম লাগে, তো একটা সিটিংয়ে হয় না। তো ইউজুয়ালি ট্যাটু আর্টিস্ট উইল টেক লাইক 3 months গ্যাপ অর 4 months গ্যাপ, তো ওইভাবেও জিনিসটা হতে থাকলে বেটার অ্যাজ আ প্রসেস। তো আই ফলো দ্যাট প্যাটার্ন, নিজে আমি সব থেকে বড় এক্সাম্পল। আমার হাতে একটা মন্ত্র লেখা আছে, গ্রিন তারা মন্ত্র। তো এটা তো একটা বুদ্ধিস্ট দেবী, গ্রিন তারামা, তার মন্ত্র। তো আমি নর্থ বেঙ্গলে তো প্রচুর যাওয়া হয় আমার ট্রাভেল ব্লগের জন্য, তো নর্থ বেঙ্গলে গেছি, তো ওখানেই একজন আমাকে বললেন যে তুমি হাতে তারা মন্ত্রটা লিখিয়েছো, এটা কিন্তু ঠিক করনি। আমি বললাম কেন? বলছে যে একটা ঠাকুরের মন্ত্র গায়ে রাখার জন্য তোমাকে অনেক বেশি এফর্ট দিতে হয়, সাধারণ মানুষ অতটা এফর্ট দিতে পারে না। মানে আমরা এটাকে মেনটেন করার জন্য যা যা করা উচিত, বা আমাকে বলা হলো যে তুমি কিন্তু তাহলে জবটা করো, তুমি 108 টাইমস তারা মন্ত্রটা ডেলি জব করো, না হলে কিন্তু একটা নেগেটিভ এফেক্ট আসতে না, পারে। আমি একেবারেই এটা মানি না। আর 2 নেগেটিভ এফেক্টস তো রুদ্রাক্ষেরও আছে।
নানান লোকে রুদ্রাক্ষ মার্কেটিং করে যাচ্ছে, রুদ্রাক্ষের এই হবে সেই হবে, অনেক কিছু আমরা শুনে থাকি। অনেকে বিক্রি করছে, অনেকে পড়ছে। তো রুদ্রাক্ষেরও তো নিয়ম আছে। রুদ্রাক্ষ পরে মাছ মাংস খাওয়া যাবে না, বাট ওয়াশরুমে যাওয়া যাবে না ইত্যাদি, সেগুলো সবাই লোকে ফলো করে না। তাদের জীবনে কি প্রবলেম হয়ে যাচ্ছে? কিছুই হচ্ছে না। তো সে সিমিলারলি আমি এই জিনিসটাকে খুব পজিটিভ ওয়েতে দেখি। যার যেটা মনের ইচ্ছা সেটা করে নেওয়া উচিত আমি মনে করি, অ্যান্ড দ্যাট ব্রিংস ইন মোর অফ কনফিডেন্স, যেটার সাথে অ্যাস্ট্রোলজিক্যাল কোনো রিলেশন নেই। তো আমি নিজে এটাই ভেবেছি চিরকাল। আর আমি যারা আমার ক্লায়েন্ট এবং তাদেরকে আমি যেরকম রেমেডি করাই, তারা এটা মানে এখন বুঝতে পারে যে না, দিস গাই ইজ গোয়িং টু গিভ আস সাম রেমেডি, যেটা করাটা খুব ইজি এবং যেটা করে মানে আমি ডিফারেন্সও কিছু ফিল করতে পারবো। তো এইরকমই জিনিসটা আমার কাছে। রুদ্রাক্ষ, you're wearing like teardrops of a god. Is it good? It's not. তাহলে তুমি রুদ্রাক্ষ নিয়ে বলছো যে রুদ্রাক্ষ পড়লেও তারও কিছু নেগেটিভ এফেক্ট হতে পারে। এক্স্যাক্টলি। বৈরাগ্যের কারক শিব ঠাকুর কোথায় থাকে? শ্মশানে, রাইট? তো একজন মানুষ যে সাংসারিক, সে রুদ্রাক্ষ পরে ভাবছে যে আমি বিশাল কিছু অ্যাচিভ করে ফেলবো বা কোনো অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি হয়ে গেল, তার তো ক্ষতি হয়ে যেতে পারে। তার সাংসারিক জীবন এফেক্টেড হতে পারে খারাপভাবে, আননোয়িংলি। শিব ঠাকুর শ্মশানে থাকলেও মা পার্বতীর সঙ্গে তো তার সম্পর্ক ভালোই। হ্যাঁ, সেটা তো নিশ্চয়ই, কিন্তু তার তো একটা এফেক্ট আছে না। মানে রুদ্রাক্ষ এলো, বৈরাগ্য দেবে বলছো হ্যাঁ, তুমি। জিনিসটা এলো কিভাবে? এটা তো তার কান্না, এটা তো ভালো কি বিনাশের একটা জিনিস। এটা হচ্ছে যারা হায়ার স্পিরিচুয়াল লেভেলে যেতে চাইছে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যদিও মানে আমি জানি না, নানান লোকে নানান তাদের লজিক দেবেন। তো সেখানে আমার লজিক হচ্ছে বেসিক জিনিসটা হচ্ছে এটা দুঃখের কারক। এত খুশি করে আসেনি জিনিসটা। পাওয়ারফুল হতেই পারে বিকজ ইটস অ্যান অংশ অফ আ দেব, ঠিক আছে, ঈশ্বর। তো সেখানে হতেই পারে, বাট তা বলে আমি পড়ে নেব আর আমি ভাববো কি বিশাল কিছু হয়ে যাবে। তুমি বলছো যে পুজোর রুদ্রাক্ষটা সময় পড়া উচিত, সবার জন্য, সব সময় পড়ার জন্য না, নয়। সব সময় পড়ার জন্য নয়। আমি তো প্রচুর আমার এরকম মানে খুব হাই প্রোফাইল ক্লায়েন্টদেরকে আমি খুলিয়ে দিয়েছি, তারা সোনায় বাঁধানো রুদ্রাক্ষ এখন শুধু পুজোর টাইমে পড়েন আমার কথা শুনে। লাইফ হ্যাজ চেঞ্জড ফর দেম। কিছু প্রবলেম সেটা থেকেও আসতে পারে, বিকজ ওই রুলস অ্যান্ড রেগুলেশনটা ফলো করার মতো প্যাটার্নেই আমরা নেই। হ্যাঁ, আমি ওই লেভেলের রেসপেক্টটা দিতে পাচ্ছি না যতটা দেওয়ার কথা। সিমিলারলি আমি প্রচুর পডকাস্টে, আমি ন্যাশনাল লেভেল পডকাস্টে আমি এরকম দেখছি যেগুলো হিন্দি ল্যাঙ্গুয়েজে হচ্ছে, তারা বলছে যে রোজ সকালে ঘুম থেকে টাইমে ওঠো, ব্রহ্ম মুহূর্তে ওঠো ইত্যাদি নানান প্রচুর তো এখন এসব চলছে। তো এগুলো বাদে আমি মডার্ন ডে লাইফে এরকমও তো হতে পারে কি কারোর কাজটাই হচ্ছে নাইট শিফটে, সে কি করবে? তো তার কি তাহলে জীবন খারাপ হয়ে গেল? সে কি তাহলে সাকসেসের মুখ জীবনে দেখতে পাবে না? বা এরকমও তো লোক আছে যাদের স্যালারি হয়তো অনেক বেশি নর্মালের থেকে, কিন্তু তারা নাইট শিফটে কাজ করে, হচ্ছে না, তো তাদের লাইফে সাকসেস আসছে না। কিভাবে আসছে? তো উই উইল হ্যাভ টু চেঞ্জ দ্য, মানে একটু সায়েন্টিফিক্যালিও ভাবতে হবে, তাই তো? ভাবতে হবে। মুন স্যাটার্ন যাদের রিলেটেড, তাদের রাতে কাজ করা বেটার হবে, তারা দিনে কাজ করে সাকসেস পাবে না। এরকমও প্রেডিকশনসও হতে পারে, এটা রেমেডিও হতে পারে তার জন্য। প্ল্যানেটারি কানেকশনস সব কিছুই বুঝিয়ে দেয়। তুমি আমাকে একটা জিনিস বলছিলে, আমাদের যে অফ ক্যামেরা কথা হচ্ছিল, যে তুমি মে মাসের দিকে পারলে একটু বিদেশে ঘুরে এসো, তোমার জন্য ভালো, না হলে হসপিটালে যেতে হবে। এই ব্যাপারটা একটু বুঝিয়ে বলো, আমাকে তো বোঝালে, আমার দর্শকদেরও একটু বুঝিয়ে বলো। এটা দেখো, কিছু ট্রানজিটের কারণে আমি বলেছি। তো যে পার্টিকুলার ট্রানজিটটা, আমি টেকনিক্যাল টার্মসে যাচ্ছি না, যে পার্টিকুলার কন্ডিশনটা আমি দেখেছি, সেই পার্টিকুলার কন্ডিশনটা 4-5টা জিনিস ঘটাতে পারে। তার মধ্যে প্রথম হচ্ছে বিদেশ যাত্রা, দ্বিতীয় হচ্ছে মৃত্যু সংবাদ, তৃতীয় হচ্ছে শ্মশান যাত্রা কোনোভাবে, আর এছাড়া হচ্ছে হসপিটাল যাত্রা। এই কটারই হওয়ার চান্সেস থাকবে। তো যে কোনো একটাকে আগে যদি আমরা নিজের থেকে ট্রিগার করে দিই, এমনি কেউ শ্মশানে নাও যেতে ভালোবাসতে পারে, বাট আমি এরকমও রেমেডি করাইকে আমি বলে আসি যে, মানে বলেছি এরকম অনেককে যে আচ্ছা আপনি একটু শ্মশানে ঘুরে আসুন। না, আমি যাই নর্মালি, কালী পুজোর সময় তো যাওয়াই হয়। হ্যাঁ, তো এটা ডিপেন্ড করছে যে ওই টাইমে কোনটা করানো মানে স্পেসিফিক্যালি ভালো হতে পারে। তো আমি দেখলাম যে ইজিয়েস্ট ওয়ে বিদেশে ঘুরে আসা, ডিল করার হচ্ছে বাইরে চলে যাওয়া। মানে এটাও কিন্তু খুব নতুন একটা ব্যাপার আমার জন্য, কেননা আই থিঙ্ক আমার দর্শকদের মধ্যে অনেকের কাছে এটা নতুন ব্যাপার হবে। ধরো একটা খারাপ কিছু কাটানোর জন্য একটা ইজি অপশন দিয়ে দেওয়া। এক্স্যাক্টলি, আই ডু মাই রেমেডিস লাইক দ্যাট। মানে আমি সবার জন্য এরকমই রেমেডিস দিই, ধারণেরও রেমেডিস দিই, সেটা ডিপেন্ড করে। এবার রেমেডিস তো অনেকভাবে করা যায়, পুজো করে করা যায়, ইয়াগনা মানে হোমযজ্ঞ করে করা যায়, জেম স্টোনস দিয়ে করা যায়, কবচ দিয়ে করা যায়, নানানভাবে করা যায়, ঠিক আছে। তো যেটা মোস্ট এফেক্টিভ হবে সেটা করানোটা সবার আগে দরকার।
তারপরে না হয় আমি অ্যাডিটিভস দিলাম বা ইত্যাদি, এগুলো তুমি চলতে সব থাকবে। থেকে ইজিটা আগে দিলে, তার মানে হয় তুমি একদম। হসপিটালে যাও, না হলে তুমি একটু বিদেশে ঘুরে এসো, তোমার পক্ষে যদি পসিবল হয়, না হলে একটু শ্মশানে ঘুরে এসো গিয়ে, একদম। মানে সেটাও মানে কাজ হবে, এবং তাতেও কাজ এই হবে। টাইমে ওয়েট গেনও হয়, ইজ দ্য সেম কানেকশন। তুমি ওয়েট গেনের কথা বললে, মানে এটা তো এখন একেবারে একটা জ্বলন্ত টপিক। মানে কখন মানুষের ওয়েট গেন হয় আমরা যদি অ্যাস্ট্রোলজিক্যালি ভাবতে চাই? অ্যাস্ট্রোলজিক্যালি ওয়েট গেনের টাইম বলা হয় যখন বৃহস্পতি আর রাহু কোনোভাবে এক কম্বিনেশনে চলে আসে, মানে নেটাল চার্টের কোনোভাবে কাছে চলে আসে বা একত্রিতভাবে চলে আসে, তখন বলা হয় এই টাইম পিরিয়ডে ওয়েট গেন হতে পারে জুপিটার আর রাহু কনজাংশনে। তো সেক্ষেত্রে কোনো রেমেডি আছে? না, এক্ষেত্রে রেমেডি চেষ্টা করতে হবে সেই সময় যাতে আরও বেশি করে এক্সারসাইজ করা যায় বা ডায়েট কিছু একটা ফলো করা যায়, সেটাই। মানে এটা নর্মাল রেমেডি, মানে এখানে কোনো ব্যাপার নেই যে না, আলাদা এটা করে করলে এটা কোনো লাভ কাটানোর হবে? জন্য না, না এরকম কিছু অ্যাস্ট্রোলজিক্যালি কিছু এরকম রিচুয়াল নেই যে পুজোটা করলে ওয়েট গেন মানে কমে যাবে, এরকম কিছু হবে না। হওয়া উচিত ছিল কিন্তু, বলো সত্যি সত্যি হওয়া উচিত ছিল, প্রচুর মানুষের উপকার হতো। না না, এরকম কিছু নেই, ওই টাইমে একটু ডায়েট বা কিছু করতে হবে। যাই হোক, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম একটু আগে, সেটা হচ্ছে মোবাইল ফোন নিয়ে কথা হচ্ছিল। হ্যাঁ, মোবাইল ফোন নিয়েও কথা হচ্ছিল। মোবাইল ফোনের কালার, মানে এটা নিয়েও একটা প্রশ্ন কিন্তু মানুষের মনে থাকে, মানে অনেকেই বলেন কালার নিয়ে তো অনেক এখন কিছু চলছে, কালার থেরাপি একটা ব্যাপারও চলছে, যে কোন কালার নেব আমাদের রাশি অনুযায়ী বা হ্যাঁ, এগুলো রাশি অনুযায়ী বা নিউমারোলজিক্যালি করা যায়, বাট যে টেকনিকটা আমি ফলো করি সেটা হচ্ছে এটা ভেদিক অ্যাস্ট্রোলজির একটা টেকনিক। সো দের ইজ সামথিং ভেদিক অ্যাস্ট্রোলজির দুটো পার্ট আছে, একটা হচ্ছে পরাশারি, যেটা ইউজুয়ালি দশা সিস্টেম অ্যান্ড অল এইভাবে করা হয়, আর একটা হচ্ছে পরাশর ঋষির যিনি ছেলে ছিলেন জৈমিনী অ্যাস্ট্রোলজি, দের ইজ অ্যানাদার পার্ট, সেটাও ভেদিকের পার্ট, সেখানে পাদা লগ্নাস অ্যান্ড থিংস লাইক দ্যাট দেখা হয়। তো সেখানে দের ইজ আ থিং কল্ড আরুঢা লগ্না। আরুঢা লগ্না যেখানে যার মানে পড়ছে সেই রাশি অনুযায়ী কালার চুজ করলে ভালো হয়। এটা কোনো অ্যাস্ট্রোলজারের গাইডেন্স লাগবে, মানে ওই টেকনিক্যাল অ্যাসপেক্টে আমি গেলাম না যে কী করে ক্যালকুলেট করতে হয় আরুঢা লগ্ন, যারা জানে তারা করে নিতে পারে, বা এটা কোনো অ্যাস্ট্রোলজারের গাইডলাইন লাগবে। তো বেসিক্যালি আরুঢা লগ্ন হচ্ছে যেটা হয় আমাদেরকে মানে আমাদের পার্সোনালিটিটাকে বাইরের কোনো মানুষ কিভাবে দেখছে বা জাজ করছে, সেটা অ্যাকচুয়ালি ওই আরুধা লগ্নার ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী হয়। আচ্ছা, তো সেই কারণবশত ওই রাশির কালার ভেরিয়েন্ট আমরা যদি মানে চয়েস করতে পারি, তখন আমাদের জন্য সেটা বেনিফিট করে। তাহলে সেক্ষেত্রে মোবাইলের কোন কোন কালার চুজ করব সেটা কি এক একজনের ক্ষেত্রে এক এক রকম হ্যাঁ, হবে? এক রকম হবে, বাট ইন জেনারেল এনিথিং উইচ ইজ হোয়াইট ইজ কনসিডার্ড গুড সবার জন্য, আনটিল অ্যান্ড আনলেস তার কোনোভাবে মানে ভেনাস অ্যাফ্লিক্টেড বা মুন অ্যাফ্লিক্টেড চার্টে, তাহলে সেটা ক্ষতিও করতে পারে, সেটা ডিপেন্ড করবে। বাট মোস্টলি ভেনাস ওরিয়েন্টেড যে কালার্সগুলো হয়, মানে পিঙ্ক, বেজ, তারপরে মানে অফ হোয়াইট, হোয়াইট ইত্যাদি, এই জিনিসগুলো খুব একটা হার্ম করবে না কাউকেই। তার মানে তোমার ধরো কেউ যখন মোবাইল কিনতে যাচ্ছে তখন তারা এই কালারগুলোর মোবাইল নিলে ভালো হবে, চট করে ক্ষতি হবে না। আর চট করে ক্ষতি হতে পারে ব্লুজ অ্যান্ড ব্ল্যাকসে, তো এটা অ্যাভয়েড করা উচিত, কিন্তু মোস্টলি সেটাই মানুষ করে থাকে। আচ্ছা, তুমি যখন কালারের কথা বলছো, এই যে ব্লু অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশনটা কি সত্যিই খুব খারাপ? দেখো, এখানে বিভিন্ন রকম মতামত রয়েছে, অ্যাস্ট্রোলজার টু অ্যাস্ট্রোলজার ভ্যারিও করে। তো আমি মনে করি যে সবার জন্য সব কিছু সুটেবল নয়। অনেকের জন্য ব্লু অ্যান্ড ব্ল্যাক খুব মানে লাকি কালারও হতে পারে, কিন্তু মোস্টলি এগুলোকে নেগেটিভ হিসেবেই ধরা হয়। অনেক লাল কিতাব রেমেডিজ আছে এরকম, যেগুলো এই দুটো কালার্সকে অ্যাভয়েড করতে বলে, পুরোপুরি অ্যাভয়েড করতে বলে, এরকম প্রচুর রেমেডিজ রয়েছে। এবং মোস্টলি এই দুটো কালার হচ্ছে দে বিলং টু স্যাটার্ন অ্যান্ড রাহু। হ্যাঁ, তো সেই কারণবশত এগুলো অ্যাভয়েড করতে বলা হয়, সবার জন্য সমান নয়। আমি একটা বাড়িতে গেছিলাম, সেই বাড়িতে তোমার দেখেছিলাম যে একটা রুম, সেই রুমটায় অর্ধেকটা ব্লু করা দেওয়াল আর অর্ধেকটা ব্ল্যাক করা। তো ওনারা আমাকে বললেন যে এটা অ্যাস্ট্রোলজারের মতামত নিয়ে করা, মানে এটার কি কারণ হতে পারে? এটা খুব বোঝা মুশকিল। প্রথমত তো তাদের সেই সময় কি সিচুয়েশান বা কি কন্ডিশনে তারা ছিল, কেন অ্যাস্ট্রোলজার ওটা সাজেস্ট করেছে, সেটা সেই অ্যাস্ট্রোলজার বেটার বলতে পারবে। বাট ব্লু অ্যান্ড ব্ল্যাক কোনো বাস্তু কোনো কালারের কম্বিনেশন হয় না। ব্লু বেসিক্যালি আমরা নর্থ জোনে রাখতে বলি, নর্থ
নর্থ ইস্ট এই সাইডগুলো যদি মানে বেসিক্যালি স্কাই ব্লু বা ইত্যাদি কালার করা হয় তাহলে কাজের জায়গাটা একটু স্ট্রং হয় মানুষের। তো এইভাবে আমরা অনেক সময় আমার খুব কালার অবাক লেগেছিল অ্যাকচুয়ালি, নর্মালি তো আমরা কোনো বাড়িতে ধরো এই ধরনের কালার দেখি না, মানে খুব অদ্ভুত আমার লেগেছিল যে ওটা কি কারণে করা। হ্যাঁ, এবার অনেক ক্ষেত্রে এরকমও হয়, আজকাল অনেকে অনেক কিছুই বলছে যার কোনো ব্যাখ্যা নেই, তো সেরকম ভাবেও হয়ে থাকতে পারে, কোনো ভুল অ্যাস্ট্রোলজারও দেখে থাকতে সেটাও পারে। হতে পারে, মানে কেননা একটা রুম মানে খুব নেগেটিভ ফিল হলো আমার ওই রুমটায় ঢুকে। এক্স্যাক্টলি, মানে তোমার রুমটায় মানে একটা অদ্ভুত ফিল হলো, মানে হয় না মানে তুমি কোথাও গেলে তোমার একটা নেগেটিভ অরাটা ফিল, ভালো না, হ্যাঁ ভাইব্রেশন ভালো না, ভীষণ ভীষণ অন্যরকম, মানে ওখানে ঢুকেই তোমার একটা অস্বস্তি হবে। বেরিয়ে চলে এলাম আমি প্রশ্ন করলাম যার জন্য যে কেন মানে আপনাদের রুমটা এরকম কেন আপনারা করেছেন। আমরা যখন রং নিয়ে কথা বলছি তাহলে আরেকটু একটু জেনে নিই তোমার কাছ থেকে, নিশ্চয়ই। যে ধরো অনেকেই জিজ্ঞেস করে বা প্রশ্ন করে, মানুষের মনে প্রশ্ন আসে, বাড়ি করব যখন বাড়িতে কি ধরনের রং করলে, কোন কোন ডিরেকশনে কি কি রং করলে বেটার হয়, সেটা নিয়ে একটু আইডিয়া দিতে পারবে আমাদের? হ্যাঁ নিশ্চয়ই, বেসিক রুল যেগুলো সেগুলোই করা ভালো। অনেকে আজকাল এটাও বলছে যে পার্সোনাল চার্টের থ্রু বাস্তু করাটা বেটার, অ্যাস্ট্রো বাস্তু বা ইত্যাদির মাধ্যমে। আমি বলবো কি সেটা না করে বেসিক রুলটাই ফলো করা উচিত। তো মোস্টলি নর্দার্ন সাইড শুড বি ব্লু ইন কালার, তাতে ভালো হবে। নর্থ ইস্ট বা ইত্যাদি জায়গাগুলো, নর্থ ওয়েস্ট হোয়াইট, সাউথ ওয়েস্ট শুড বি ইয়েলো, সাউথ শুড বি রেড, সাউথ ইস্ট ক্যান বি পিঙ্ক অর রেড, এই ধরনের। ইস্ট গ্রিন থাকলে বেটার, ওয়েস্ট হোয়াইট থাকলে বেটার, এরকম। এগুলো খুব জেনেরিক। এবারে এর মধ্যে দেখতে হবে যে তাদের করার প্রভিশন আছে কি না, নাও থাকতে পারে। আর ওভারঅল যদি এগুলো কোনোটাই অপশানে নেই তাহলে অফ হোয়াইট যদি পুরো বাড়িতে করে দেওয়া যায় তাহলেও এটা নিউট্রাল থাকে। এগুলোর মানে কিছু কিছু এফেক্টিভনেস তো আমি দেখেছি মানে হতে, আমার নিজের জীবনে হয়েছে। তো এইভাবে কেউ করতে পারে, চাইলে এই কালারগুলো ব্যবহার করতে পারে। তো যেরকম আমরা কথা বলছিলাম যে এরই এক্সপিরিয়েন্সেস বা ইত্যাদি, তো আমার মনে হয় তোমার জীবনেও নিশ্চয়ই এই ধরনের কিছু এক্সপিরিয়েন্স হবে, অনেকেরই হয়। তো তুমি যদি কিছু শেয়ার করো তাহলে আমি সেটার পার্সপেক্টিভ রিলেটেড কিছু আমি রেমেডিস বা কিছু বলতে পারি। আমার লাইফে খুব বেশি এ ধরনের ঘটনা নেই। কয়েক মাস আগে আমি নর্থ বেঙ্গলে গেছিলাম কাজের সূত্রেই, আমি তো ট্রাভেল ব্লগ আছে, তো একটা হোমস্টেতে, আমি জায়গাটা বলছি না, যেটা হয় যে সারাদিন সব ঠিকঠাক ছিল, সমস্ত কিছু ঠিকঠাক ছিল। রাত্রেবেলা এবার ভীষণ ঠান্ডা জায়গা, তখন তো শীতকাল চলছে অলরেডি, তো আরও ঠান্ডা, ভীষণ কনকনে ঠান্ডা। ঘুমোতে যাব, মোটামুটি কাজ টাজ শেষ করতে করতে রাত 12টা মতো বেজে গেছে। কোনো আওয়াজ নেই চারপাশে, একদম শান্ত চারপাশে, ওই ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। এবার আমি নর্মালি যেটা করি রাত্রেবেলা, যেহেতু আমাদের খুব সকালে উঠতে হয়, সানরাইজটা তোলার ব্যাপার থাকে, খুব তাড়াতাড়ি চেষ্টা করি ঘুমিয়ে পড়তে। তো ওখানেও আমি আমার ভাই গেছিল আমার সঙ্গে, তো ওই একটা রুমে ভাই একটা বেডে ঘুমিয়ে পড়েছে, তো আমি পাশের বেডটাতে। নর্থ বেঙ্গলে দেখবে এরকম দুটো দুটো বেড ওরকম করা থাকে, তো ভাই ঘুমিয়ে পড়েছে, ও একদম ঠান্ডা লাগছে, মাথা টাথা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছে। আমার তখনও ঘুম আসছে না, প্রায় 12টা বেজে গেছে। 12টা বাজার পর আমি দেখছি আমার একটা অস্বস্তি হচ্ছে, আনইজি ফিলিংস হচ্ছে। কেমন হয় না, অ্যাসিডিটি হলে যেরকম হয় না, বুকে পিঠে চাপ লাগে, একটা মানে কিছু একটা ক্রাশ করে ফেলছে তোমাকে, যেরকম একটা প্রেশার হচ্ছে, ওই রকম একটা কষ্ট হচ্ছে। আমি ভাবলাম তার মানে হয়তো অ্যাসিডিটি হয়ে গেল, মানে হতেই পারে, শীতকালে অনেক সময় হয়। তো আমি অ্যান্টাসিড খেলাম, আর এমনিও আমি তোমার বাইরে যখন যাই তখন অ্যান্টাসিড খাই, মানে জানি যে উল্টোপাল্টা খাওয়া হবে। অ্যান্টাসিড খেলাম, খানিকক্ষণ পর একটা মানে ইনো খেলাম। আমি দেখছি না মানে কষ্টটা কমছে না, মানে একদমই কমছে না, প্রচণ্ড কষ্ট হচ্ছে। একটা টাইমের পর গিয়ে আমার মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসছে, মানে আমি এবার ভাইকে ডাকবো কি ডাকবো না, এইরকম সিচুয়েশন। আবার মনে হচ্ছে না ওকে ডাকলে মানে ও আবার টেনশনে পড়বে, রাত্রেবেলায় আবার কোথায় যাব, এখান থেকে তো হসপিটাল অনেক দূরে হবে। এই করে করে মোটামুটি সারা রাত বসছি, একবার উঠে বসছি, একবার শুয়ে পড়ছি। অ্যান্টাসিড অন্তত পক্ষে 2-3 বার খাওয়া হয়ে গেছে, মানে তোমার ইনো 2বার খাওয়া হয়ে গেছে, কিন্তু আমি মানে কোনোভাবেই রিলিফ হচ্ছে না। কি হলো ব্যাপারটা, আমার বেডটার সামনেই না একটা মিরর রাখা ছিল। দেখো এখন সব রকমের পডকাস্ট হয়, আমি অনেক রকমের ঘটনা শুনি মানুষের কাছ থেকে, জানি না কেন হঠাৎ করে আমার মনে হলো যে এই মিররটা আমায় খুব আনইজি ফিল করাচ্ছে।
এবার আমি ওয়াশরুমে যাব বলে উঠেছি, তখন প্রায় মানে 4:45 বাজে। মানে সারা রাত কষ্ট পেয়েছি, ছটফট করেছি, 1 মিনিটও ঘুমোতে পারিনি। আমি উঠে না জাস্ট মিরারটা খুলে নিচটায় রেখে দিলাম উল্টো করে, দিয়ে ওয়াশরুম ঘুরে এসে শুয়ে পড়লাম। উইদিন 5 মিনিটস আমার শরীর ঠিক হয়ে গেল। ভীষণ অবাক লাগলো। আমি ভাবলাম যে তার মানে হয়তো কোনো মানে সমস্যা হচ্ছিল, ঠিক আছে বলে। এবার তখন শরীর ভীষণ টায়ার্ড লাগছে, মানে মনে হচ্ছে আমি পারছি না উঠতে। আমি ভাইকে বললাম যে ভাই, তখন ভাই অলরেডি উঠে পড়ছে আর কি, অ্যালার্ম দেওয়া রয়েছে, 5:10 অ্যালার্ম দেওয়া ছিল। ভাই উঠে পড়ে, এবার আমি ভাবলাম ভাই ভাই তুই একটু ছবিগুলো তোল, আর ক্যামেরা পার্সনও ছিল যে ওকে বল তুলে নিতে, আমি উঠতে পারছি না। আমি ওই সময়টায় ঘুমিয়ে পড়লাম। এবার ঘুম থেকে উঠেছি আমি প্রায় 8টার দিকে। উঠে তখন আমাদের যিনি ড্রাইভার দাদা, উনি লোকাল ওখানকারই, তো ওনাকে আমি বললাম যে দাদা জানো তো এরকম ঘটনা গতকাল ঘটেছে। উনি বললেন ম্যাডাম এই ধরনের ঘটনা এখানে ঘটে? আমি বললাম মানে? বলছে যে পাহাড়ে তো খুব হালকা সব কিছু, পাহাড়ে এই ধরনের ঘটনা ঘটে। আমি বললাম তুমি কি বলতে চাইছো? বললো যে এই যে রাস্তাটা, মানে যে রাস্তাটার পাশে হোমস্টেটা, বলছে এই রাস্তাটা, এই জঙ্গলটায় একসময় এমন ছিল যে এই ধরনের এক্সপিরিয়েন্স মানুষের হতো বলে পাহারাদার রাখা হয়েছিল। মানে ধরো বাইকে করে কেউ যাচ্ছে, তার মনে হলো হঠাৎ করে তার বাইকের পেছনে ঝুপ করে কিছু একটা ভারী কিছু চেপে বসলো, এবার তার বাইকটা একটু এগিয়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তো এই ধরনের ঘটনা ওখানে নাকি খুব কমন ছিল, এখন অনেক কমেছে। তারপর আমি আরও কথাবার্তা বললাম, বলার পর জানতে পারলাম যে ওই এরিয়াতে এই ধরনের প্রবলেম আছে, সবার হয় না, কোনো কোনো মানুষ নাকি ফিল করে। তোমার কাছ থেকে জানতে চাইবো এটা কেন, মানে আমি কেন ফিল করলাম? ওই রুমে আমার ভাইও ছিল, ও নিশ্চিন্তে ঘুমোলো। তোমার ওই যে কানেকশনটা রয়েছে, যেটা স্পিরিটস বোঝা যায় বা তুমি বুঝতে পারতে পারো, আমি তো আগেই উল্লেখ করেছি এটা। তো ওই কানেকশনটার কারণবশত, এবং আয়নাও রাহুর কারক। তো আয়না রাহুর কারক এই কারণে, যেহেতু আমরা নিজের রিফ্লেকশন দেখতে পাই তার মধ্যে, এবং রাহু মানে সিগনিফাই করে ক্যামেরাজও কোনোভাবে। তো সেই কারণবশত ওটার মধ্যে নেগেটিভিটি আসার, আমরা প্রচুর মানে হরর ফিল্মসেও দেখেছি যে আয়না থেকে কোনো কার্স চলে আসা বা আয়নার থেকে গল্পটা শুরু হওয়া, এরকম আমরা দেখে থাকি। তো আয়না জিনিসটা ক্যান বি নেগেটিভ, নেগেটিভিটি মানে ধরে রাখার ক্ষমতা থাকে আয়নার মধ্যে। তো এই জিনিসটা তো রয়েছে, এবং আমরা রাহুর একটা রেমেডিও দিয়ে থাকি, যে যাদের কনফিডেন্স মানে খুব লো হয় তাদেরকে আমরা বলি যে রাহুর থেকে যদি বেনিফিট নিতে হবে, বিকজ রাহু ইজ দ্য কারকা ফর ওভার কনফিডেন্স, নট কনফিডেন্স, সেটা মার্স। তো এবার আমরা এরকম বলে থাকি যে আয়নার দিকে প্রায় 2 থেকে 3 মিনিট নিজের দিকেই নিজে তাকিয়ে থাকতে, দ্যাট ব্রিংস ইন মোর অফ কনফিডেন্স সামহাউ। তো সেটা ওই ওভার কনফিডেন্স নেচারটাকে কোনোভাবে একটু বেশি বাড়িয়ে দেয়। তো সেই কারণবশত এটাও আমরা রেমেডিজ দিয়ে থাকি, বাট ইট ক্যান বি নেগেটিভ। এবার এই মানে এটা যেহেতু একটা পার্টিকুলার জায়গায় হচ্ছে, ওখানে কিছু কার্স বা কিছু ধরনের কোনো প্রবলেম হয়তো কোনো সময় ঘটেছিল, সেটার কারণবশত ওই জায়গাটা হন্টেড হতেই পারে। এটা তো হন্টেড একটা জায়গা, মানে তুমি যেরকম না বলছো। কিন্তু সবার হয় না, মানে ওখানের হয় না, মানুষরাও বললো যে হ্যাঁ, সবাই ওটা ফেস করে না, ওখানে ম্যাক্সিমাম মানুষ কিছু যাদের ফেস করে না। যাদেরই মুন বা যাদেরই কোনোভাবে চন্দ্র পীড়িত জন্মছকে, তারাই বেশি ফিল করবে। যাদের ভালো মানে কোনো পাওয়ারফুল জায়গায় রয়েছে, প্লেসমেন্ট ভালো, তারা ফেস করবে না ওটা। মানে এটার কি সাইড এফেক্টও কিছু থাকে? ধরো ওখানে যে আমি এটা ফিল করেছি, এটার কোনো মানে প্রলংড সাইড এফেক্ট কিছু থাকার ব্যাপার আছে কি, হতে হ্যাঁ, পারে? থাকতে পারে, যেটাকে আমরা হাওয়া লেগে যাওয়া বলি। সেরকম যদি কোনো স্পিরিট চায় যে মানে স্পিরিট অ্যাটাক যেটাকে আমরা বলি, তো সেটার কানেকশান থাকলে, এটা যদি তোমার চার্টে যেরকম আমি ডিসকাস করেছি আগেই, আমি আবার রিপিট করছি না জিনিসটা যে কী কানেকশান থেকে হয়, তো ওটার উল্টোটা যদি হয়ে থাকতো, তাহলে যেটা পজিশনের কানেকশান, তো এরকম হতেই পারতো কি কোনোভাবে সেটা অন্যভাবে ট্রিগার্ড হলো এরকম। আর পজিশন মানুষের যে ওভাবেই হবে যেরকম আমরা ইউজুয়াল হরর মুভিজে দেখে থাকি তা নয়। জাপানিজ হরর ফিল্মসে আমরা বেশি এই ধরনের দেখে থাকি যে হঠাৎ করে একটা মুড সুইং হলো, তারপরেই দেখছে যে পুরো বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে গেল, বা রাগের কোনো মুহূর্ত থেকে কোনো অঘটন হয়ে যাওয়া বা ইত্যাদি। সেই সময় হঠাৎ করে ফ্র্যাকশন অফ আ সেকেন্ডসের জন্য কিছু পজিশন বা এই হাওয়া লাগার কারণবশত কিছু হতে পারে, এবং এটা অঘটনও ঘটিয়ে দিতে পারে অনেক সময়। তো
তো এই রকম এগুলো connection থেকে রয়েছে। বেরোনোর কোনো রেমেডি আছে কি? এগুলোর থেকে বেরোনোর প্রফেশনাল রেমেডিস তো আছেই, কিছু কিছু আমরা করে থাকি, এবং সেটা ছাড়াও খুব বেসিক ওয়েতে প্রোটেকশনের জন্য লর্ড নারসিমা ইজ দ্য বেস্ট ওয়ে টু গো। আর সেটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে গডেস প্রত্যঙ্গিরার যদি কোনো প্রেয়ার করা যায় সেটাও ভালো, যদি, তবে এটা ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে আরও বেশি কার্যকরী, প্রত্যঙ্গিরা মায়ের পুজো আরাধনা করা। সুজন্য অনেক নতুন নতুন জিনিস তোমার কাছ থেকে জানতে পারলাম, মানে এমন এমন জিনিস যেগুলো হয়তো আমার মনে হয় দর্শকদের ভীষণ ভালো লাগবে। দারুণ দারুণ রেমেডি বললে তুমি। আবারও আমরা এমন একটা পডকাস্ট করব যেখানে আরো অনেক কিছু জানতে পারবো। অনেক ধন্যবাদ তোমাকে, খুব ভালো থেকো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।